সবাই আমায় মেরে ধরে চলে গেল, আর আমি চুপচাপ মাটিতে শুয়ে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। হায়রে দুনিয়া, যে মেয়েকে একে একে দুইবার বাঁচালাম, সেই মেয়ে আজ আমায় পাষাণের মতন করে পিটিয়ে ফেলে রেখে দিয়ে যায়। তবে সমস্যা নেই, উপরওয়ালার বিচার তিনি ঠিক সময় মতন করে দিবেন। মরার মতন পড়ে আছি ফ্লোরের উপরে। আমার এই খবর শুনতে পেয়ে রাফি দৌড়ে আসে। এই আকাশ, কি হয়েছে তোমার? মায়া মেরেছে। তুমি কেন ওই অহংকারী মেয়ের সাথে চলতে যাও বলো তো? তুমি জানো না যে ওই মেয়ের সাথে শরীর ভরা কারেন্ট আর অহংকার? বাবার একটু ক্ষমতা আছে দেখে সবাইকেও সে পশু মনে করে। সে একাই মানুষ আর বাকি সবাই পশু। দেখলে তো তোমার কি হাল করলো? আমি মানুষ চিনতে ভুল করেছি। বাদ দাও এখন সব। চলো দেখি, তোমায় হসপিটালে নিয়ে যেতে হবে। রাফি আমায় ধরে ধরে হসপিটালে নিয়ে যায়। ডক্টর এসে আমায় চেক আপ করে। ডক্টর তো পুরাই অবাক। আপনার এই জায়গায় আগে আঘাত পেয়েছেন, তারপরে আবারও কি করে এখানে আঘাত পেলেন? ডক্টর, ওর কোনো দোষ নেই। কোনো এক পাষাণ তার সাথে এরূপ আচরণ করেছে। যে করেছে তার মনে কি একটু দয়ামায়া নেই নাকি? হ্যাঁ, কি বেরেহেম ভাবে মেরেছে ওনাকে, পুরো সেলাই সহ ছুটিয়ে ফেলেছে ওনার। ডক্টর প্লিজ, আপনি একটু ওকে দেখুন। হ্যাঁ, আমরা দেখছি। আর শোনেন, আপনি ওনাকে অ্যাডমিট করিয়ে দিন, কারণ ওনার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। রাফি আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিল। ট্রিটমেন্ট চলছে আমার। আজ 2 দিন হলো আমি হসপিটালে অ্যাডমিট। নাদিয়াও আমার এই খবর পেয়ে দেখার জন্য ছুটে এলো হসপিটালে। কি রে আকাশ, ওই মেয়ে তোর সাথে এমনটা করলো, কিন্তু তুই যে কিছু বললি না? তুই চাইলে তো সব কটাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতিস। নাদিয়া, আমি এসেছি মানুষ হতে। মারামারি করতে আসলে ঠিকই সব কয়টাকে জমের দুয়ারে পৌঁছে দিতাম, কিন্তু আমি সেসব করার জন্য আসিনি। এসেছি মানুষ হব। তাই পুরনো দিন আর সমস্ত কিছু এক সাইডে ফেলে রেখেছি। তা না হয় ঠিক আছে, কিন্তু মেয়েটাকে তো কিছু একটা করা উচিত ছিল তোর। আমার কিছুই করা উচিত ছিল না, কারণ উপরওয়ালা বলতে কেউ আছেন। তিনি সময়ে সঠিক বিচার করে দিবেন। তুই আসলেই অনেক পাল্টে গেছিস আকাশ। থাক, বাদ দে এখন ওসব কথা। আচ্ছা। তারপর নাদিয়ার সাথে অনেকটা সময় কথা বললাম। সে আজ সারাটা দিন ধরতে গেলে হসপিটালেই ছিল। রাফিও আমার সাথে অনেকটা সময় কাটায়, কিন্তু নাদিয়া যখন ছিল তখন সে ছিল না। রাফি আমার দেখাশোনায় কোনো কমতি রাখেনি। এদিকে নাদিয়াও আমার দেখাশোনার জন্য হসপিটালে চলে আসতো। আমি নাদিয়ার সাথে রাফির পরিচয় করিয়ে দিলাম। 3 জনের মাঝে বেশ একটা বন্ধুত্ব হয়ে গেল। আমি রাফিকে আমার সম্পর্কে কিছু বলতে না করেছি নাদিয়াকে। সেও আমার বিষয়টা লুকিয়ে যায়। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মাথায় সেরে উঠি আমি। 2 সপ্তাহের মাথায় ডক্টর আমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। পরের দিন থেকে আবার কলেজ শুরু করি। সুস্থ হয়ে প্রথম দিন কলেজে গিয়ে ক্লাস শেষ করি, কিন্তু মায়াকে আজ ক্লাসে দেখিনি। থাক না, আসলে না আসুক, মন থেকে সমস্ত কিছু মুছে ফেলেছি তাকে নিয়ে। ক্লাস শেষ করে আমি রাফি আর নাদিয়া একত্রে হয়ে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ এই পিছন থেকে মায়া এসে ডাক দেয়। কিরে ছোট লোক, আমি তো ভেবেছি তুই মার খেয়ে কলেজ ছেড়ে পালিয়েছিস, কিন্তু এখন দেখি তুই সুস্থ হয়ে ফিরেও এসেছিস। শুধু তাই নয়, বন্ধুও জুটিয়ে ফেলেছিস দুজন। আমি মায়ার কথায় পাত্তা না দিয়ে আমাদের মতন কথা বলতে থাকলাম আমরা। কিরে, কথা কানে যাচ্ছে না তোর আমার কথা? দেখুন, আপনার সাথে আমাদের কোনো কিছুই নেই, সো নিজের মতো থাকুন আর আমাকে আমাদের মতন থাকতে দিন। বাহ, মুখে বুলি ফুটেছে দেখি তোর। না আবার মার খাওয়ার ইচ্ছে হয়েছে? ধমকিগুলো অন্য কোথাও গিয়ে দিন। এখন আর আপনার ধমকি আমার উপরে কাজে আসবে না, সো চলে যান এখান থেকে। না, তোকে দেখছি আবার চালাতে হবে তারা। আবার তোকে টাইট দেওয়ার ব্যবস্থা করছি। সে ফোন করে সেদিনের ছেলেগুলোকে আবার ডেকে আনে। তখনই নাদিয়া তাদের সামনে রুখে দাঁড়ায়। আকাশের গায়ে যদি আর একটা টোকা লাগে, তাহলে কিন্তু সব কয়টার অবস্থা আমি খারাপ করে দিব। মাথায় রেখো, আমার বাবারও কিন্তু ক্ষমতা কম নেই। সব কয়টার পিঠের ছাল আমি তুলে দিব। নাদিয়ার কথা শুনে ছেলেগুলো ভয়ে চলে যায়, কিন্তু মায়া রেগে যায় নাদিয়ার উপরে। বেয়াদব মেয়ে, তুই আমায় আটকাতে আসিস দাঁড়া। বলে নাদিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। নাদিয়া কম না, সে সাথে সাথে মায়ের হাত খপ করে ধরে ফেলে। শোনো মেয়ে, তোমার জাদু সবার উপরে খাটবে না, সো আমাকে এসব দেখাতে এসো না। এবার তো খালি হাত ধরলাম, পরের বার সেটা ভেঙে ফেলবো সোজা। তুই আমার মুখের উপরে কথা বলিস, দাঁড়া বাবাকে বলে তোদের ব্যবস্থা করছি। মায়া রেগে ভেগে সেখান থেকে চলে যায়। এদিকে নাদিয়ার কাণ্ড দেখে আমি তো হাসতে হাসতে পুরোই শেষ। বাপরে বাপ,
নাদিয়া তুইও দেখি অনেক ডেঞ্জারাস। তা একটু একটু হতে হয়। অনেকটা সময় আড্ডা দিলাম এইভাবে তিনজন মিলে। তারপরে তারপরে সেখান থেকে উঠে চলে এলাম বাসায় যাওয়ার জন্য। বাসার পথ ধরে হাঁটছি, হঠাৎই পুলিশের গাড়ি একটা সামনে দাঁড় করালো আমার। তারপর জোর করে ধরে থানায় নিয়ে গেল তারা আমাকে। না, এসব অত্যাচার আর সহ্য হয় না। আমি জায়গা বরাবর একটা মেসেজ করে দিয়েছি। তারা আমায় ধরে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দিল। তারপর অফিসার একজন এসে আমায় বলছে, কি রে, ওসি স্যারের মেয়ের সাথে নাকি বিয়াদবি করছিস তুই? তিনটার মেয়ে আমাকে ফোন করছে, সাহস অনেক বেড়ে গেছে তোর। তোকে আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর আর কখনো স্যারের মেয়ের সাথে বেয়াদবি করার কথা মাথায়ও আনবি না। অফিসারের কথা শুনে চরম হাসি হাসছে। সে জানে না একটু পর কী ঘটতে চলেছে। স্যার, আপনি আমার কিছুই করতে পারবেন না, সেই শক্তি আপনার নেই। কি তুই আমার সাথেও বেয়াদবি করছিস? না, তোর তো কিছু একটা করতেই হবে বলে টেবিলের উপর থেকে রোলারটা নিয়ে আসে। তারপর সেটা দিয়ে আকাশকে মারতে ধরে। যখনই অফিসার ওরাতে আকাশকে মারতে যাবে তখনই পুরো থানা সহ কেঁপে ওঠে। থানার সকলেই ভয় পেয়ে যায়। পুলিশ কয়েকজন তাড়াতাড়ি থানা থেকে দৌড়ে বের হয়ে কি হয়েছে সেটা দেখার জন্য। তারা থানা থেকে বের হতেই দেখে কয়েক শতাধিক ছেলে পেলে থানার সামনে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে থানার পুলিশগুলো হতভম্ব হয়ে যায়। থরথর করে কাঁপতে শুরু করে সবাই। কারোর ভিতরেই যেন আর প্রাণ নেই, মূর্তির মতন দাঁড়িয়ে আছে সবাই। তখনই ছেলেপেলেগুলো চেঁচিয়ে ওঠে, এই তোরা আকাশ ভাইকে কোন সাহসে এনে লকআপে ঢুকিয়েছিস? ভাই, আমরা কিছুই জানি না, বড় স্যার সেটাকে ধরে আনতে বলেছে। ওকে দাঁড়া, তোর বড় স্যারের কানের পট্টি গরম করছি। ছেলেপেলে সবাই হুড় হুড় করে থানার ভিতরে ঢুকে যায়। যেই অফিসার আকাশকে ধরে এনেছে সে তো পুরো ভয়ে শেষ। কারণ এত ছেলেপুলে একসাথে এসেছে যে তারা থুতু ফেললেও থানাবাসী ভেসে যাবে। এ বেটা, কি সমস্যা তোর? তুই আকাশ ভাইকে কেন ধরে এনেছিস? বলেই কলার ধরে ফেলে। ভাই, সে বড় স্যারের মেয়ের সাথে নাকি অসভ্যতা করছে, তাই স্যারের মেয়ে আমাকে রিপোর্ট করায় আমি তাকে ধরে আনি। আর তাছাড়া ওসি স্যার ফোন করে ওকে ধরে আনতে বলেছে। অফিসারের কথা শুনে ছেলেপেলে এবার পুরো ক্ষিপ্ত হয়ে যায়। এই বেটা, কাকে তুই তুইকারি করে সম্বোধন করছিস? বলেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই জানিস জানোয়ারের বাচ্চা সে কে? আর ভাই কোনোদিন অমন বাজে কাজেও করবে না। তারপরেও ভাইকে তোরা কেন ধরে আনলি বল? এই উড়াধুরা মাই শুরু কর অফিসারকে। ভাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি ওনাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। প্লিজ আপনি আমাকে আর মারিয়েন না। যা তাড়াতাড়ি ভাইকে লকআপ থেকে বের কর, না হয় এইখানে জীবন্ত পুঁতে দিব তোরে। থানার বাকি সকলেই থ হয়ে তাকিয়ে আছে ছেলেপিলের দিকে। কেউ ভয়ে কোনো কথা বলছে না। জানে এখন যদি একটা টু শব্দও করে তাহলে প্রাণ হারাতে হবে। কারণ ছেলেপেলে সবাই মারামারির উদ্দেশ্যে নিয়ে এসেছে, সবার হাতেই লাঠি ছোটা। অন্যদিকে অফিসার দৌড়ে গিয়ে আকাশকে লকআপ থেকে ছেড়ে দেয়। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি আপনার সম্পর্কে না জেনে আপনাকে লপকায় পড়েছি। প্লিজ আমাকে মাফ করে দেন। শোনো, একটা কথা বলি, আমি যদি তোদের মতন ক্ষমতা দেখাতে শুরু করি তাহলে তোরা রোজ এসে আমার পা চাটবি। কিন্তু আমার ওসব করার কোনো ইচ্ছেই নেই। আর আমার কোনো দোষে যদি তোরা আমায় ধরে এনে শাস্তি দিতি তাহলে একটা ছেলেও থানায় আসতো না। আমি চুপচাপ থানার ভিতরে মার খেয়ে পড়ে থাকতাম। কিন্তু তোরা আমাকে বিনা দোষে ধরে এনে লকআপে আটকিয়েছিস, তাই একটু কড়া হতে হলো আমাকে। ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আপনি হয়তো অনেক বড় মাপের লোক, না হয়তো এত ছেলেপেলে কখনোই আসতো না আপনাকে ছুটানোর জন্য। আমি সত্যি আপনার সম্পর্কে না জেনে অমনটা করছি, যার জন্য করজোর ক্ষমা চাইছি। হয়েছে, থাক। এই তোরা সবাই চল, এখানে আর কোনো ধরনের হাঙ্গামা করিস না। আচ্ছা ভাই। আকাশের কথা মতন সবাই বের হয়ে গেল, সাথে আকাশও বের হয়ে গেল। আর কোনো হাঙ্গামাই করলো না। আকাশের এক কথায় সবাই যেন শান্ত হয়ে গেছে। আকাশের কথা শুনে সবাই সবার মতন চলে যায়। অন্যদিকে তার কিছুক্ষণ পরেই মায়ার বাবা থানায় প্রবেশ করে। মাহবুব সাহেব, আমার মেয়ের সাথে যে ছেলেটা বেয়াদবি করেছিল সে কোথায়? স্যার, ছেড়ে দিয়েছি ওনাকে আমরা। কি? কোন সাহস ওই ছেলেকে আপনি ছেড়েছেন? স্যার, ওই ছেলেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ছেলেপেলে থানায় এসেছিল, পরে আমরা তাকে ছেড়ে দিই। মাহবুব সাহেব, আপনার মাথায় কি সমস্যা আছে কোনো? আপনি ওই ছেলেকে ছাড়লেন কেন? ছেলে পেলে আসলেই কি আসামিকে ছেড়ে দিবেন আপনি? স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, তখনকার পরিস্থিতি আমরা ছিলাম।
আজ আমরা প্রাণে বেঁচে গেছি। ছেলেটাকে না ছাড়লে সত্যি আমরা মারা পড়তাম। মাহবুব সাহেব, আপনার মতন ফালতু লোক এই জীবনে আমি প্রথম দেখলাম। আমার মেয়ের সাথে যে ছেলে বেয়াদবি করে তাকে আপনি ছেড়ে দেন? কত বড় খাটাস প্রকৃতির লোক আপনি! নাকি টাকা খেয়ে ছেড়ে দিয়েছেন তাকে? না স্যার, অমন কিছুই না। তাহলে ছাড়ার তো কোনো কারণই আমি দেখছি না। আর মায়ের কথা মতন সে ছেলে একটা ভিখারি। তার এত ক্ষমতাও নেই যে তাকে ছোটানোর জন্য ছেলেপেলে থানায় দল বেঁধে আসবে। না, এর পেছনে অন্য কোনো কারণ আছে। আমি শিওর আপনি টাকা খেয়ে ওকে ছেড়েছেন। স্যার বিশ্বাস করুন, আমি এসব কিছুই করিনি। রাখেন আপনার বিশ্বাসের কথা। আপনার বিশ্বাসের কথা আমি থুতু মারি। আজকের কৃতকর্মের জন্য আপনাকে আমি এমন জায়গায় পোস্টিং করাবো যে আপনি ভেবেও পাবেন না। আজই আপনার বিষয়ে উপরে কথা বলবো আমি। আর ওই ছেলেকে তো আমি দেখেই ছাড়বো। ওকে টেনে হিসড়ে যদি লকা পেনে না ঢুকিয়েছি তাহলে আমিও বাপের বেটা না। মায়ার বাবার কথা শুনে মাহবুবুর সাহেব চুপ করে আছেন। এদিকে আকাশ বাড়ি পৌঁছে যায়। ঝামেলা শেষ করে বাড়িতে এসে শুয়ে পড়েছি। আজ খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছেই নেই, কারণ বেঈমানের কথা খুব করে মনে পড়ছে। কি করে পারে সে আমার সাথে এমনটা করতে? একে একে 2বার তার প্রাণ বাঁচিয়েছি, কিন্তু পরিশেষে সেই আমার প্রাণ নিতে উঠে পড়ে লেগেছে। আর তাছাড়াও আমাকে তো তার সহ্য হয় না ছোট লোক দেখে, আর আমিও তো তার সামনে যাই না। কিন্তু তারপরেও মেয়েটা আমার উপরে কিসের রেশ উঠাতে চায়? কি এমন করেছি আমি তার সাথে? মাথায় যেন কিছুই কাজ করে না। না, আর ভাবতে পারছি না আমি। এসব ভাবা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলায় ঘুম থেকে উঠতেই নাদিয়ার ফোন। আকাশ, কোথায় রে তুই? বাসায়। কেন? তুই একটু আমার বাসায় আয় তো। আব্বু তোর সাথে দেখা করতে চেয়েছে। আমি আব্বুকে জানিয়েছি যে তুই আমার কলেজেই পড়িস, তো তিনি তোর সাথে দেখা করতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো তোর বাসা চিনি না। সমস্যা নেই, আমি ঠিকানা ইনবক্স করছি, তুই চলে আয়। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে নাদিয়ার দেওয়া ঠিকানা মতন ওর বাড়িতে চলে গেলাম। গিয়ে ওর আব্বুর সাথে দেখা করলাম। উনি আমাকে অনেক আগে থেকেই চিনেন। শুধু আমাকে নয়, আমার পুরো পরিবারকেই চিনেন। বাবা কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি? এই তো বাবা, আল্লাহ রেখেছে। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি নাদিয়ার কলেজেই পড়ো। জি আঙ্কেল। যাক, তাহলে তো ভালোই হয়েছে। শোনো, তোমায় ডেকেছি বিশেষ একটা কারণে। বাবা, আমি একটা অনেক বড় টেন্ডার নিয়েছি, কিন্তু সেখানে কিছু ছেলে অনেক হট্টগোল করছে তাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য। ছোটোখাটো অ্যামাউন্ট হলে আমি দিয়ে দিতাম, কিন্তু তারা যে বড় অ্যামাউন্ট দাবি করছে, তাদের চাহিদা পূরণ করতে গেলে আমার আর কিছুই থাকবে না। তাই তোমার সাহায্যের প্রয়োজন আমার। বাবা, তুমি কি একটু এই বিষয়টাকে দেখবে? আঙ্কেল, দেখা তো যায়, তবে আমি তো ওসব পথ ছেড়ে দিয়েছি বহু আগেই। বাবা প্লিজ না করো না, তুমি ছাড়া আমায় সাহায্য করার মতন কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ বাবা। আর আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো নাদিয়াকে নিয়ে। আমি চাই আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে। নাদিয়ার বাবার কথা শুনে গলা পুরোপুরি শুকিয়ে গেছে আমার। আমার পাশে নাদিয়া বসা ছিল। সেও হা করে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবা, তুমি এসব কি বলছো? নিজের কানেই তো শুনেছি যে কি বলেছি। আঙ্কেল প্লিজ, ওসব করতে যাবেন না। আমি বিয়ে শাদী নিয়ে একদম ভাবিনি এখনও। আর তাছাড়া নাদিয়াকে কি করে বিয়ে? সে আমার বহু আগের ফ্রেন্ড। তাকে আমি কখনো ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবতে পারবো না। আকাশের কথা শুনে নাদিয়ার বাবার চোখ মুখ কালো করে ফেলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার মতো এর ওপরে আমি কোনো কিছুই বলবো না। ধন্যবাদ আঙ্কেল। আর একটা রিকোয়েস্ট, আমার বাবার কানে যেন না যায় যে আমি কোথায় আছি আর কোথায় পড়াশোনা করি। আচ্ছা ঠিক আছে। নাদিয়ার বাবার সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে এলাম। দিনটা এইভাবেই কেটে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে আসার সময় নাদিয়া আর আমি একই সাথে এসেছি। সে আসার আগে আমায় ফোন দিয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়াতে বলে। তারপর দুজন একসাথে আসি কলেজে। কলেজে এসে দুজন আলাদা হয়ে যায়, কারণ তার একটা এক্সট্রা ক্লাস আছে। সে চলে যায় ক্লাস করতে। এদিকে আমি ক্লাসরুমের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে বসে আছি। ক্লাস শুরু হতে আরও বেশ সময় বাকি, কিন্তু হুট করে মায়া কোথা থেকে যেন আমার সামনে আসে। কিরে ছোট লোক, তুই থানা থেকে ছাড়া পেলি কি করে? আমার তো কোনো দোষই নেই, তাই থানাওয়ালারা আমায় ছেড়ে দিয়েছে। তোর দোষ নেই? কি আছে সেটা তুই পরে টের পাবি। আর আমি শুনেছি তোকে নাকি ছেলে পেলে গিয়ে ছুটিয়ে এনেছে থানা থেকে। কিসের এত ছেলে পেলে তোর? আমার তো মনে হয় ও সব ছেলে পেলে তোর সাথে বস্তিতে থাকে। শোন,
ওসব বস্তির ছেলে পেলে তোকে আমার বাবার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই অপেক্ষা কর খালি। আজ বাবা তোকে এসে সকলের সামনে ঘাড় ধরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে লকআপে ঢোকাবে। আচ্ছা ঠিক আছে, আমিও তিনার জন্য অপেক্ষা করব। তারপর মায়া মুখ বাঁকিয়ে চলে গেল। আমি চুপচাপ সেখানেই বসে আছি। একটু পর ক্লাসের ঘন্টা দিল, আর সাথে সাথে দৌড়ে ক্লাসে চলে গেলাম। রাফিয়াজ দেরি করে এসেছে, তাই আমার পাশে সিট পাইনি। একটু দূরেই বসেছে সে আমার। এদিকে স্যার ক্লাস করাচ্ছে, আমি স্যারের লেকচার মন লাগিয়ে শুনছি। ঠিক তখনই হুট করে কয়েকজন পুলিশ ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়ল। তারপর তারা আমাকে টানতে টানতে ক্লাসরুমে থেকে বাইরে নিয়ে যায়। পুরো ক্লাসে একটা বিদঘুটে রোল পড়ে যায়। স্যার ক্লাস করানো অফ করে দেয়। সবাই পুলিশগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে আমাকে বাহিরে নিয়ে যেতেই দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। মায়া, এ ছেলেটা নাকি? হ্যাঁ বাবা। মায়ার কথা শুনে বুঝতে বাকি রইল না যে তার সাথে দাঁড়িয়ে থাকা লোকটা তার বাবা। এই বেটা, এই অনেকবার বেড়েছিস তুই। অনেক কয়টা পাখনা গজিয়েছে নাকি তোর শরীরে? আজ তোর শরীরের সব কয়টা পাখনা আমি ভেঙে দিব। স্যার, আমার দোষটা কি? তুই আমার মেয়ের সাথে বেয়াদবি করেছিস, আমার মেয়ের মুখের উপরে নাকি কথা বলেছিস, সেটাই তোর দোষ। স্যার, বেয়াদবি তো আমি করিনি, তবে মুখের উপর কথা বলেছি। কিন্তু এটার জন্য যে জেল হাজত হয় তা তো জানা ছিল না। বেয়াদব ছেলে তুই তো দেখি। মুখের উপরে কথা বলছিস বলি ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আকাশের গালে। এই ব্যাটাকে ধরে নিয়ে গাড়িতে ঢোকা। ব্যাটাকে আজকে অনেক কিছুই বোঝানোর আছে। মায়ার বাবার কথা মতন পুলিশগুলো আমায় ধরে নিয়ে গাড়িতে বসালো। আমি মনে মনে বলছি, এই থাপ্পড় তোর জন্য কাল হয়ে দাঁড়াবে। এই কথা বলতে না বলতেই এমপির গাড়ি হাজির। এমপি সাহেব গাড়ি থেকে নেমেই মায়ার বাবার কলার ধরে ফেলল। এই চামচার বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই এই ছেলের গায়ে হাত দিয়েছিস? স্যার, সে আমার মেয়ের সাথে বেয়াদবি করেছে। তোর বিয়াদবির গুষ্টি মারি বলে পা থেকে জুতা খুলে মায়ার বাবার মুখে ঠাস ঠাস করে অনেক কয়টা বাড়ি লাগিয়ে দেয়। এমপির কাণ্ড থেকে সবাই হাঁ করে তাকিয়ে আছে দিনার দিকে। সব কিছু যেন মাথার উপর দিয়ে গেল সবার। সামান্য একটা ছেলেকে আটক করার কারণে এমপি এসে পুলিশ অফিসারকে জুতা দিয়ে মারছে। এ যেন এক ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। এমপি পুরো রেগে মেগে আগুন। মায়ার বাবা নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায়। এই জানোয়ার, তোদের কথা কি কানে যায়নি? তোরা ওকে এখনো কোন সাহসে গাড়িতে উঠিয়ে রেখেছিস? ওসির মতন জুতার বাড়ি খেতে না চাইলে নামা তাড়াতাড়ি ওকে গাড়ি থেকে। এমপির কথা শুনে পুলিশগুলো তাড়াতাড়ি আকাশকে গাড়ি থেকে নামিয়ে দিল। গাড়ি থেকে নামানোর সাথে সাথেই এমপি দৌড়ে এসে আকাশের হাত চেপে ধরে। ভাই, ওসির ভুল হয়ে গেছে, প্লিজ ওসিকে মাফ করে দেন। ওর হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ক্ষমা টমা আমি বুঝি না, আর আমি এসব হাঙ্গামাতেও নেই। সো তাড়াতাড়ি সবাই এখান থেকে গাড়টি গোল করে পালান। আমি 1 থেকে 3 গুণার আগে যেন পুরো কলেজ ফাঁকা হয়ে যায়। আকাশ 1 থেকে 3 গুণার আগেই এসপি আর ওসি দুটোই সেখান থেকে হাওয়া হয়ে যায়। এবার যেন সবাই বিস্ময়ে খেয়ে যায়। কে এই ছেলে যার কথাই এসপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। কে এই ছেলে যার কথায় এমপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। মায়ার বাবার কাজ কারবার দেখে পুরাটা মাথা বিগড়ে আছে। ইচ্ছে করছিল কয়েকটা ঠাটিয়ে লাগাতে, কিন্তু নিজেকে শান্ত করে রাখলাম, কারণ এমনিতেই এমপি সাহেব এসে সবার চোখ কপালে উঠিয়ে দিয়েছে। এদিকে তার উপরে আমি যদি কিছু করি তাহলে সেটা একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তাই নিজেকে সামলে নিলাম। সবাই এখনও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ সেখান থেকে ক্লাসে চলে এলাম। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে আছে। অন্যদিকে মায়া এখনও সেই জায়গায় ভ্যাবা চেকা খেয়ে দাঁড়িয়ে আছে। ছোট লোক, তোকে আমি দেখে ছাড়বো। আমার বাবাকে অপমান করা, এটার কড়া প্রতিশোধ আমি নিব। কিন্তু ওকে বাঁচাতে এমপি সাহেব কেন আসলো কলেজে? না, এটা হয়তো কোনো কাকতালীয় ব্যাপার হবে। আর না হয় এই ছেলে হয়তো এমপির উপকার করেছিল কোনো সময়, না হয়তো এমপি ছেড়ে পেলে। কিন্তু আমি তো তোকে কেলিয়ে ছাড়বো। মায়ের কতটুকু ক্ষমতা সেটা তুই সুযোগ মতোই দেখে নিতে পারবি।
আর তোর মতন ছোট লোককে সাহায্য করতে আমার বেশি সময় লাগবে না, খালি সময়ের অপেক্ষায় আছি। আমি ক্লাসে বসে আছি, স্যার আবার লেকচার শুরু করেছে, কিন্তু ক্লাসের কারোর কোনো মন নেই ক্লাসের প্রতি। সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, বিশেষ করে রাফি। দেখতে দেখতে স্যারের ঘন্টা শেষ করে স্যার রুম থেকে বের হতে না হতেই সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। রাফিও আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। এ আকাশ, তোমাকে বাঁচানোর জন্য এমপি সাহেব কেন আসলো রে? তুমি খেয়ে সত্যি করে বলো তো। রাফির প্রশ্ন শুনে কি বলবো, মাথায় কাজ করছে না, সব কিছু যেন আউলে যাচ্ছে। তাও কোনো একটা মিথ্যা বানিয়ে বলে দিলাম যে একটা সময় ওনার দলের ছেলেপেলেদের সাথে কাজ করতাম, তাই উনি আমাকে বাঁচাতে এসেছে। কিন্তু তাই বলে তোমার কথা মতন তারা চলে যাবে? আরে সেটা হয়তো ভালোবাসার খাতিরে করেছে। ও, তাহলে ঠিক আছে। সবাই আবার শান্ত হয়ে গেল আমার মিথ্যা যুক্তি শুনে, কিন্তু আসল ঘটনাটা কি সেটা হয়তো আমিই জানি। যাক, পরিস্থিতি সামলিয়েছে, এটাই অনেক। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ করে ফেললাম। ক্লাস শেষ করে রাফি আর আমি একসাথেই ক্লাসরুম থেকে বের হচ্ছি, তখনই দেখি ক্লাসরুমের সামনে নাদিয়া দাঁড়িয়ে আছে। এই আকাশ, একটু একপাশে আয় তো, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আচ্ছা রাফি, তুমি ক্যান্টিনে গিয়ে বসো, আমি নাদিয়ার সাথে কথা শেষ করে আসছি। আচ্ছা। নাদিয়া আর আমি একপাশে চলে এলাম কথা বলার জন্য। হ্যাঁ বল, কি বলবি? আকাশ, আর একটু হলে তো আজ ধরা খেয়ে যেতিস। হ্যাঁ রে, আর একটু হলেই সব কিছু ফাঁস হয়ে যেত। সব কিছু এমপি সাহেবের কারণে হয়েছে। কিন্তু উনি খবর পেল কি করে রে? তা আমি জানি না, কিন্তু হয়তো কোনোভাবে তিনি খবর পেয়েছেন আমার কথা, তাই তিনি ছুটে এসেছেন। হ্যাঁ, সেটাই হবে। আচ্ছা শোন, তুই একটু সামলে থাক। তুই যেহেতু নিজেকে আড়ালে রাখতে চাইছিস, তাহলে নিজেকে গুটিয়ে রাখাই ভালো। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা চল, এবার ক্যান্টিনে চল। রাফি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে। হ্যাঁ চল। নাদিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। তারপর অনেকটা সময় বসে সেখানে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। তারপর নাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রাফিও তার বাসার উদ্দেশ্যে চলে যায়। এভাবেই কলেজ বাসা করতে করতে কয়েকটা দিন কেটে যায়। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা তিনজন যখন বসে আড্ডা দেই তখন মায়া আমাদের আশেপাশে ঘুরঘুর করে। একদিন এভাবে ক্লাস শেষ করে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই মায়া এসে আমার গা ঘেঁষে বসে পড়ে। এই, আপনি এখানে কেন? ইচ্ছে হয়েছে এসছি। আপনার ইচ্ছে হলে সেটা অন্য জায়গায়, কিন্তু আমার সাথে কেন বসতে হবে আপনার? বললাম তো আমার ইচ্ছে, তোর সাথে বসতে ইচ্ছে হয়েছে তাই এসে বসে পড়েছি। কি নেশা টেশা করে এসেছেন মনে হয়, না অন্য কোনো প্ল্যান চলছে? যেখানে আমার মতন ছোট লোককে আপনার দুই চোখে সহ্য হয় না, সেখানে আমার পাশে এসে বসার ইচ্ছে জেগেছে আপনার। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আকাশ, আমি এমনিতে এসে বসেছি তোমার পাশে, আমার ভিতরে কোনো মতলব নেই। আপনার কথা মোটেও বিশ্বাস করি না আমি। সো চলে যান এখান থেকে। না, আমি কোথাও যাব না, আমি তোর পাশেই বসে থাকবো। মায়ার কথা শুনে মেজাজ চটে যাচ্ছে, তাও নিজেকে সামলে নিয়ে সাদিয়াকে বললাম, নাদিয়া চল তো এখান থেকে, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। হ্যাঁ চল। নাদিয়া, আমি, রাফি উঠে আসতে ধরলাম, ঠিক তখনই মায়া আমাকে খামচে ধরলো। এই, তুই কোথাও যাবি না, আর এখান থেকে এক পাও নড়াচড়া করবি না তুই। কিন্তু কেন? আমি আপনার কথা কেন শুনবো? কারণ তুই আমাকে ভালোবাসতি, তাই শুনবি। মায়ার কথা শুনে চরম লেভেলের হাসি চলে আসলো। হাসালেন আপনি। শোনেন, ভালোবাসতাম ঠিক, কিন্তু এখন ততটাই ঘৃণা করি আপনাকে। আপনার মতন মানুষ ভালোবাসারই যোগ্য না। সো চললাম। এটা বলে আমি এক ঝাটকা দিয়ে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর সেখান থেকে চলে এলাম। যত সব পাগল ছাগলের পাল্লায় পড়তে হয় আমাকে। এদিকে মায়া ঠায় সামনে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে, কিন্তু কেন কান্না করছে সে নিজেও জানে না। সে আকাশের উপরে ক্ষিপ্ত ঠিক আছে, কিন্তু হুট করেই তার মন কেন জানি বেফাস একটা বায়না করে বসে যে আকাশের সাথে গিয়ে বসে থাকতে, তার সাথে গিয়ে কথা বলতে। তার প্রতি কেমন যেন একটা দুর্বলতা কাজ করছে মায়ার। আমি জানি না যে আমার মন হঠাৎ করেই কেন এমন বায়না করলো, তবে সত্যি কোনো উদ্দেশ্য ছাড়া আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমাকে দূরে ঠেলে দিলি, আমাকে অপমান করলি। তুই এসব করে সত্যিই তোর পাপের পাল্লা ভারী করলি। আমাকে অপমান করা আর আমার বাবাকে অপমান করার শোধ আমি সময় মতন নিয়ে নিব। আর বিশেষ করে তুই নাদিয়া মেয়েটার সাথে চলাফেরা করিস, সেটা দেখলেও আমার কেমন যেন গা জ্বলে। ইচ্ছে করে তোকে বুক ফেরে ভেতরে লুকিয়ে রাখি,
কারোর সাথেই তোকে কথা বলতে না দিই, কিন্তু তুই ওই বেয়াদব মেয়ে নাদিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিস। ওই মেয়েকেও আমি ছাড়বো না, তোদের দুটিকেই আমি শেষ করে দিব। আমার মন যখন তোকে একবার কাছে নিয়েছিল, তাহলে তুই আমার ব্যবহার করা জিনিস, আর আমি আমার ব্যবহার করা জিনিস কাউকেই দিই না, কাজ শেষে ছুঁড়ে ফেলে দিই। তাই তোকেও ছুঁড়ে ফেলে দিব। আমার জিনিসের উপরে অধিকার শুধু একমাত্র আমারই থাকবে, যা আমি ব্যতীত অন্য কারণ নয়। মায়া এসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এদিকে আকাশ, নাদিয়া আর রফি অন্য জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আকাশ, সত্যি মায়া মেয়েটার মাথায় হয়তো প্রবলেম আছে। নাদিয়া হয়তো থাকতে পারে, কিন্তু আমি শিওর নই। তবে যেটুকু শিওর তা দিয়ে বলতে পারি যে মেয়েটার আমাকে দেখে জেলাস হয়। তা আমিও দেখে লক্ষ্য করেছি। আচ্ছা চল, এখন এসব বাদ দিয়ে উঠা যাক। তোর তো আবার আজকে আমার সাথে একটা জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ চলো। নাদিয়ার সাথে চলে এলাম। আর একটা জায়গায় কাজ আছে বলতে, নাদিয়ার বাসায় আজ আমার দাওয়াত। রাফি সামনে থাকায় সে কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে বলেছে। আর নাদিয়ার বাসায় দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তার বাবার সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি, তাই তিনি আমাকে দুপুরে খাবারের জন্য যেতে বলেছেন। নাদিয়া আর আমি গাড়ি করে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তাদের বাসায় গিয়ে দেখি সান্দার আয়োজন করা হয়েছে খাবারের। সারাটা দুপুর নাদিয়ার বাসাতেই ছিলাম, খাওয়া দাওয়া করেছি। তারপর বিকেলে চাটা খেয়ে নিজের বাসায় এসেছি। দিনটা বেশ ভালোই কেটেছে। সেখান থেকে এসে রাতের বেলা একটু পড়ে টরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কলেজে প্রবেশ করতেই মায়া আমার কলার ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরল। মায়ার কাণ্ড দেখে আমি তো পুরা অবাক। আই ছোট লোক, তোকে শেষবারের মতন বলছি, আমি চাই তুই আবার আমার সাথে আগের মতো চলাফেরা কর, আবার আগের মতো করে ভালোবাস। আর ওই মেয়ে থেকে দূরে থাক, কারণ ওই মেয়েকে তোর পাশে দেখলে আমার কেন জানি সহ্য হয় না। আপনার মতো অহংকারী মেয়ের সাথে কোনোদিন ভালোবাসা নামক শব্দটা যায় না। সো আপনার সাথে কোনোদিন এই আর কোনো কিছু ঠিক হবে না। এই বস্তি ছেলে, শুনে রাখ, তাহলে তোর মরতে হবে। অনেক অহংকার এসে গেছে তোর মাঝে। হ্যাঁ, নামি দামি কলেজে পড়ে তুই যে বস্তির ছেলে সেটা ভুলেই গেছিস, তাই সেটা তোকে মনে করিয়ে দিব এবার। আরে ছাড়েন তো, আপনি যা পারেন গিয়ে করেন। আপনার ওসব হুমকি টুমকিতে আমি ভয় পাই না। আমিও দেখব কতদূর কি করতে পারেন আপনি। এবার চললাম বলে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। তারপর সোজা ক্লাসে চলে আসি। সবার সাথে মিলেমিশে ক্লাসটা শেষ করলাম, কিন্তু মায়া ক্লাসে আসেনি। দূর, সে না আসলে আমার কি, না আসলে না আসুক, কপাল পোড়া গেলে তার যাবে, আমার নয়। আমার মতন আমি থাকবো। ক্লাস শেষ করে বের হয়ে গেলাম আমি আর রাফি। নাদিয়া হয়তো ক্যান্টিনে অপেক্ষা করছে আমাদের জন্য। ক্যান্টিনটা কলেজের সামনে বরাবর রাস্তার অপর পাশে। কলেজের গেট অতিক্রম করে যেই না ক্যান্টিনের দিকে যাব, তখনই দেখি মায়া অনেক ছেলেপেলের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আমায় ছেলেগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এই যে এই ছেলেটা, তাকে আপনাদের মারতে হবে, একদম পুরোপুরি মেরে ফেলতে হবে তাকে। মায়া শহরের অনেক কয়টা মাস্তানকে ভাড়া করে আনে আকাশকে মারার জন্য। ছেলেগুলোর লিডার যে আছে সে ছেলেপেলেকে বলে, এই মালটাকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আয়, ওর কাহিনী তাড়াতাড়ি শেষ করে যেতে হবে। ছেলেপেলেগুলো লিডারের কথা মতন আকাশকে রাফির সাথে থেকে তুলে নিয়ে যায়। কিন্তু অবাক করা কাণ্ড তখনই ঘটে যখন লিডারটা আকাশকে দেখে। সে আকাশকে দেখে ঠাস করে মায়ার গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। মায়া থাপ্পড় খেয়ে ভাড়া করার লোকদের দিকে থ হয়ে তাকিয়ে আছে। এই বেয়াদব মেয়ে, তুই কাকে মারার জন্য আমাদের ভাড়া করেছিস? তুই কি জানিস যাকে মারার জন্য আমাদের তুই ভাড়া করেছিস সে কোনো সাধারণ মানুষ না? মানে কি ভাইয়া, ও কে তাহলে যে আপনার এত ভয় পাচ্ছেন এই বস্তির ছেলেকে? আবার কয়েকটা থাপ্পড় পরে মায়ার গালের উপর। সম্মানের সাথে কথা বলবি। ভাইয়ের নামে একটা বাজে কথা বললেও সোজা কবরে পাঠিয়ে দিব তোকে। বদমাস মেয়ে, তুই তো আজ আমাদের সবাইকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিলি পুরো। তুই আজরাইলকে মারার জন্য মানুষ ভাড়া করে নিয়ে এসেছিস। ফাজিল মেয়ে, ওনাকে আমরা কেন, আমাদের নতুন 1000টা গুন্ডা একসাথে আসলেও ওনার কিচ্ছু করতে পারবো না। বেয়াদব মেয়ে, ইচ্ছে করছে তোকে মেরে এখানে তক্তা বানিয়ে দিই। মায়া ওদের কথা শুনে থতমত খেয়ে যায়। কে এই আকাশ, আর কিসের এত পাওয়ার তার? অন্যদিকে লিডার দৌড়ে গিয়ে আকাশের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে। এই দৃশ্য দেখে আশেপাশে যত ছাত্রছাত্রী ছিল তাদের সবার চোখ জোড়া গোলক ধাঁধার মতন ঘুরপাক খেতে থাকে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলে যার কাছে সে এমপি মাফ চায়, যার পায়ের কাছে সে শহরের নাম করা গুন্ডারা হুমড়িকে পড়ে?
কারোর মাথায় যেন কিছুই কাজ করছে না। তবে সবাই একটা জিনিস শিওর হয়ে গিয়েছে, যে এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলে কোনো এক ভয়ঙ্কর রক্তচোষা, যার সামনে বড় বড় নেতাদেরও হাওয়া টাইট হয়ে যায়। এই ছেলের মধ্যে সত্যিই শেরেয়ালের শক্তি লুকিয়ে আছে। আজকের পর যেন তোদেরকে আর আমার চোখের সামনে না দেখি। আর তোরা টাকার লোভে যাকে তাকে মারতে চলে আসিস। তোদের মধ্যে কি বিবেক বিবেচনা বলতে কিছুই নেই? ভাই সত্যি আমাদের ভুল হয়ে গেছে। আজকের পর কোনো দিন আর এসব কাজকর্ম করবো না। হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে। আকাশের কথা শুনে লিডার মাটি থেকে উঠে দাঁড়ায় আর তার দলবল নিয়ে হাঁটা দেয়। কিন্তু কি মনে করে যেন লিডারটা আবার পেছন ফিরে আসে। এই দেমাকি মেয়ে, শুনে রাখ, তুই যদি ভাইকে মারার জন্য আর কোনো চক্র পাকিয়েছিস তাহলে ধরে রাখ সেটাই তোর শেষ দিন। আর একটা কথা বলেছিলি যে ভাই বস্তির ছেলে, শুনে রাখ ভাই এমন একজন মানুষ যার বাসার কাজের মেয়ের যোগ্যতাও তোর নাই। তোর বাবার মতন ওসি ভাইয়ের পকেটে হাজার খানেক থাকে। তো ভবিষ্যতে কিছু করার আগে ভেবে চিন্তা করবি। চললাম এবার। ভাড়া করা মাস্তান সব কটা চলে গেল। এদিকে সবাই আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে, বিশেষ করে মায়া। মায়া ভয়ে পুরোপুরি চুপসে গেছে। কে এই ছেলে? কিসের এত ক্ষমতা তার, যার সাথে কেউ টক্কর দিতে চায় না? সবাই উল্টো রাস্তা ধরে না। এই ছেলের হিস্ট্রি জানতেই হবে আমার। এই দেমাগি মেয়ে, দেখলি তো খেলা কাকে বলে? শোন, তোর মতন সাধারণ ওসির মেয়ে আমার কিছুই করতে পারবে না। আমি এমন গভীর জলের মাছ যেই গভীরতায় জাল পর্যন্ত পৌঁছায় না। আর আমাকে ধরবে কি? সো এখনও সময় আছে, ভালো হয়ে না যা, না হয় এমনভাবে সাহায্য করবো তোকে এরপর থেকে আর কোনোদিন কাউকে মুখ দেখানোর মতো ক্ষমতা থাকবে না তোর। এই রাফি, ক্যান্টিনে চলো। রাফিকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি জানি সবার মনে কি ঘুরপাক খাচ্ছে, কিন্তু কেউ সামনে এসে জিজ্ঞেস করার মতন সাহস করতে পারছে না। ক্যান্টিনে গিয়ে দেখি নাদিয়া বসে আছে। আকাশ, মানুষ মনে হয় তোকে শান্তি মতো থাকতে দিবে না। হ্যাঁ রে, তাই তো দেখছি। যতই চেষ্টা করি ভালো থাকার, কিন্তু মানুষ এসে আমাকে উস্কে দিবেই। হয়েছে, থাক, আর মাথা গরম করতে হবে না। যা হয়েছে হয়েছে, আর বাকি কিছু হলে সেটা সময়ে দেখা যাবে। এখন সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেল। হ্যাঁ, ঠিকই বলেছিস। নাদিয়ার সাথে কথা বলছিলাম, কিন্তু রাফি পাশ থেকে আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ, করো। তুমি কে, সত্যি করে বলো তো? তোমাকে দেখে তো সাধারণ মানুষ মনে হয়, কিন্তু আজ দুদিন ধরে চোখের সামনে যা দেখছি তাতে তো তোমাকে আমার অস্বাভাবিক কেউ মনে হচ্ছে যেন তোমার এই চেহারাটা নকল। এই চেহারার পেছনে কেউ আছে। রাফি, এখন ওসব কথা বাদ দাও। সময় এলে সবটাই জানতে পারবে আমি কে। আচ্ছা ঠিক আছে। তারপর নাদিয়া, আমি, রাফি নিজেদের মতন কথা বলতে শুরু করলাম, কিন্তু মানুষের চোখ পাকানো এখনও বন্ধ হয়নি। সবাই বাঁকা চোখে আমাকে দেখছে। দূর, দেখলে দেখুক, তাতে আমার কিছুই আসে যায় না। আমি আমার মতন নর্মাল থাকার ট্রাই করলাম, কিন্তু মায়া সেটা আমায় থাকতে দিল না। সে হঠাৎ করে ক্যান্টিনের মাঝে এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আকাশ, আবার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি না জেনে তোমার সাথে ওসব করেছি। আমি না জেনে তোমাকে বস্তির ছেলে বলে অপমান করেছি। আমি তার জন্য ক্ষমা চাইছি। তবে এখন তোমার বিষয় নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। তুমি যে হবে হও, তোমাকে আমার চাই। কিন্তু আমার তো আপনাকে চাই না, আর আমি তেমন কেউ না। আমি বস্তির এই ছেলে, সো নিজেকে গুটিয়ে রাখুন আমার থেকে। তোর না চাইলে নাই, কিন্তু আমার তোকে চাই তো চাই। সরি, আমি আপনার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তুই রাখবি, তোর ঘাড়ে রাখবে। কি দু একটা গুন্ডা এসে আমাকে হুমকি দিয়েছে বলে নিজেকে অনেক বড় কিছু ভাবিস, তাই না? না, আমি তো নিজেকে কিছুই ভাবছি না। তাহলে সম্পর্ক রাখতে সমস্যা কোথায় তোর? না আমার মতন তোর মাঝেও অহংকার এসে গেছে? এমনটাই যদি হয় তাহলে কিন্তু অনেক খারাপ হবে। তুই যেই হোস না কেন, আমার থেকে উচ্চ বংশের নয় তুই। আর মাথায় রাখিস, আমার বাবা থানার ওসি। মায়ার কথা শুনে পাশ থেকে নাদিয়া হেসে ওঠে। এই মেয়ে, বংশ আর বাবার পাওয়ার নিয়ে এখন এতই বড়াই, তাহলে ওর মতন ছেলের পেছনে পড়ে আছো কেন? নিজের মতন থাকলে তো পারো। এই মেয়ে, তুই কোনো কথা বলবি না। তুই যত সব নষ্টের মূল, তোর জন্যই সব হয়েছে। তুই ওর ব্রেন ওয়াশ করেছিস। মুখের ব্যবহার ঠিক করেন। না, আমি মুখের ব্যবহার ঠিক করব না। আমি বলেছি তো যে আমার তোকে চাই। এই নাদিয়া, চল তো এখান থেকে। ওর মতো ফালতু মেয়ের সাথে কথা বলাই বেকার। হ্যাঁ চল। মায়াকে রেখে আকাশ, নাদিয়া, রাফি তিনজন হাঁটা দেয়। আকাশ, আমি কিন্তু তোকে শেষ করে দিব বলে দিলাম। তুই এখান থেকে এক পাও নড়বি না।
যা পারেন করেন। মেয়েটার আসলেই মাথা খারাপ। ক্যান্টিন ছেড়ে আমাদের মতন আমরা চলে আসতে ধরলাম, ঠিক তখনই মায়া পিছন থেকে দৌড়ে এসে আমার মাথার মধ্যে গ্লাস দিয়ে সজোরে এক বাড়ি লাগিয়ে দিল। সাথে সাথে গ্লাস ফেটে মাথায় ঢুকে গেছে। মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। মায়ার কাণ্ড দেখে থ হয়ে দাঁড়িয়ে আছে। পাশ থেকে নাদিয়া চেঁচিয়ে উঠল, এই বেয়াদব মেয়ে, তুই এটা কি করলি? ওর অবস্থান দেখিয়েছি। সে নিজেকে বড় কিছু ভেবেছিল, কিন্তু সত্যিকারেতে সে আমার পায়ের সমানও না। তারপরেও অনেক অহংকার এসে গেছে তার মাঝে, তাই তাকে তার অবস্থানটা দেখিয়ে দিলাম। এবার শান্তি লাগছে। এই বেয়াদব মেয়ে, তুই নিজেকে অনেক বড় কিছু মনে করিস? হ্যাঁ, তুই জানিস এই আকাশ মাহমুদ কার ছেলে? নাদিয়া আকাশের পরিচয় বলতে যাবে, ঠিক তখনই আকাশ নাদিয়ার মুখ চেপে ধরে। নাদিয়া বাদ দে, ওর সাথে কোনো কথা বলে লাভ নেই। আজকের উত্তরটা তাকে আমি সময় মতন দিয়ে দিব। এখন চল এখান থেকে। আরে এই বেয়াদব মেয়ে, সে কে তাকে আমি ভালো করেই চিনি। তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। সে একটা বস্তির ছেলে, আর তার বাবাও হয়তো বস্তির কোনো দিনমজুর। আর সে হয়তো দলবল করে কিছুটা নাম কামিয়েছে, তাই তাকে ছেলে পেলে মারতে আসে না। কিন্তু শোন, এসব পাওয়ার আমার সামনে চলবে না। একদম বাবাকে বলে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। মায়া, আকাশ আর নাদিয়া এটা সেটা বলেই যাচ্ছে, কিন্তু তারা কোনো রিয়াকশন না করে তাড়াতাড়ি সেখান থেকে জায়গা ত্যাগ করে। আকাশ, তুই আসলেই পাল্টে গেছিস। ওকে ওর জায়গাটা একটু দেখিয়ে দেওয়া উচিত ছিল। তোর আসল পরিচয়টা দিলে তার অহংকার উল্টো রাস্তা ধরে পালিয়ে যেত, কিন্তু তুই দিতে দিলি না। নাদিয়া, সবসময় সব কিছু বলতে হয় না। সময় আসলে সে নিজেই জেনে যাবে কে, তখন তার সমস্ত অহংকার ধুলোয় মিশে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেয়াদব মেয়েটার কি অবস্থা করেছে তোর মাথার। চল তোকে হসপিটালে নিয়ে যাই। নাদিয়া আমার মাথায় হাত দিয়ে চেপে ধরে রেখেছে। তারপর রাফি আর সে মিলে আমায় হসপিটালে নিয়ে গেল। মাথায় অনেক কয়টা কাচের টুকরো ঢুকেছে। ডক্টর সেসব বের করে ব্যান্ডেজ করে দিল। এসব করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়ে গেল। আসলেই মেয়েটা সাইকো। না হয় এত কিছুর পরেও আমাকে মারার সাহস করতে পারতো না। বাসায় এসে বিছানায় শুয়ে আছি। এক শোয়াতে রাত হয়ে গেল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে খেয়ে নিলাম। পরে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙলো 10টায়। উঠে দেখি কলেজ টাইম পার হয়ে গেছে। এছাড়া আজ এমনিতেই কলেজে যাব না। শরীরের অবস্থা 12টা। সেখানে কলেজে গিয়ে কি হবে? তবে নাদিয়াকে একটু ফোন দিয়ে বলে দেই যে আজ কলেজে যাব না। অবশ্য না গেলে সে বুঝতে পারবে কেন কলেজে যায়নি। না, তাও জানিয়ে দেই। ফোনটা হাতে নিয়ে নাদিয়াকে ফোন দিব, তখনই দেখি নাদিয়ার 25টা মিস কল। আল্লাহ, এত কল কখন দিয়েছে সে? সাথে একটা মেসেজও আছে, তুই তাড়াতাড়ি কলেজ চলে আয়, এদিকে একটা ঝামেলা পেকে গেছে। নাদিয়ার এমন মেসেজ দেখে তাড়াতাড়ি শার্টটা গায়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছে দেখি 15 থেকে 20টার বেশি গাড়ি কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। আর্মি, পুলিশ, আরও বড় বড় কর্মকর্তাকে দেখা যাচ্ছে। সাথে মায়ার বাবাও রয়েছে। এদিকে ক্লাস পুরোপুরি বন্ধ করে দিয়েছে শিক্ষকরা। সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। ছাত্র শিক্ষক কেউ বাদ নেই, সবাই চুপচাপ হয়ে আছে একদম। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। মনের মধ্যে কেমন একটা কু ডাকছে, কিছু তো একটা হয়েছে কলেজে। ধীরে ধীরে সামনে যেতে দেখি সবার ভিড়ের মধ্যে একটা মানুষ চেয়ার নিয়ে বসে আছে। আমি লোকটাকে দেখেই পুরো অবাক। লোকটা আর কেউ নয়, তিনি হলেন আমার বাবা আফজাল সাহেব। কিন্তু তিনি এখানে কেন? আমি তাড়াতাড়ি পিছনের দিকে হাঁটা দিলাম। ঠিক তখনই সে চিরচেনা কণ্ঠে ডাক দিল, এ ছেলে, কোথায় যাচ্ছিস? আমি চুপিচাপ জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়লাম। আর লোকটা চেয়ার থেকে উঠে এসে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। এ ছেলে, তুই এত পাষাণ কেন রে? কি করে আমাদের ছেড়ে এতটা দূর চলে এলি? চুপচাপ মূর্তির মতন দাঁড়িয়ে আছি। কি বলবো ভেবে পাচ্ছি না। মুখের বলি যেন মুহূর্তের মধ্যেই কোথাও উদাও হয়ে গিয়েছে। এদিকে কলেজের সবার যেন হুঁশি উড়ে গিয়েছে আফজাল সাহেব আমাকে জড়িয়ে ধরেছে দেখে। কারণ আফজাল সাহেব শহরের নামকরা পলিটিশিয়ান এবং এশিয়ার মধ্যে টপ বিজনেসম্যানের লিস্টেও রয়েছে। তিনার মতন ব্যক্তি কিনা আমার মতন ছেলেকে জড়িয়ে ধরেছে, সেটা ভেবেই যেন সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তিনি আমায় ছেড়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আপনারা হয়তো এই ছেলেকে কেউ ভালো করে চেনেন না, কারণ আমি যতদূর জানি সে কখনো নিজের পরিচয় দিবে না। তাই তার পরিচয়টা আমিই দিয়ে দিচ্ছি। এই আকাশ মাহমুদ হচ্ছে আমার একমাত্র পুত্র সন্তান, যে কিনা ছদ্মবেশে এতদিন লেখাপড়া করে আসছে। আফজাল সাহেবের মুখে এমন কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল মতন অবস্থা। সবাই হাঁ করে তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। বিশেষ করে মায়া আর তার বাবার জন্য পায়ের নিচ থেকে পুরোপুরি মাটি সরে গেছে। তারা যেন সাপের 5 পা দেখেছেন মতন করে চমকে আছে। আমি চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। আমার পরিচয় পেয়ে কলেজের প্রিন্সিপাল জোরে চেঁচিয়ে উঠল, কি আকাশ মাহমুদ আপনার ছেলে?
হ্যাঁ, আকাশ মাহমুদ আমার একমাত্র পুত্র সন্তান। স্যার বিশ্বাস করেন, আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আপনার কথাগুলো। এই ছেলে কলেজে একদম সাদাসিধা হয়ে চলতো, সেই ছেলে কিনা শহরের টপ বিজনেসম্যানের ছেলে। সেটা আপনার না, কারোকেই বিশ্বাস হবে না। আমি তাকে বলেছিলাম যে সে কোনোদিন মানুষের হতে পারবে না, তাই সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসে। আর আমারও তো বিশ্বাস হয়নি যে আমার ছেলে এত নোংরাভাবে চলাফেরা করে। গতকাল একজন এসে যখন ওর খবর দেয়, তখন আমি খোঁজ লাগাই, তারপর ওরও একই কথা বলে। তারপর আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। স্যার সত্যি আজ নিজেকে কলেজ প্রিন্সিপাল মনে হচ্ছে, কারণ এমন একটা বিনয়ী ছেলেকে কলেজে অ্যাডমিশন দিয়েছি যে কিনা শহরের নামকরা বিজনেসম্যানের ছেলে হয়েও কোনো বড়াই করেনি। আচ্ছা ছাড়ুন এখন এইসব কথা। এখন তো জানলেন সে কার ছেলে। আশা করব আজকের পর আমার ছেলের এই কলেজে কোনো অসুবিধা হবে না। একদম হবে না স্যার, আজকের পর আমি নিজেই ওর নেগরানি করব, আর ভালো মন্দের সমস্ত কিছুই আমি দেখাশোনা করব। স্যার আর বাবার কথা শুনে ভিতরটা রাগে ফেটে যাচ্ছে, কারণ আমি তো এসব চাইনি। আমি চেয়েছি সাধারণ জীবনযাপন, যেখানে কোনো বড়াই থাকবে না, কিন্তু আমার বাবা তা হতে দিল না। মাথায় পুরো রক্ত চটে আছে, তাও চুপচাপ করে রইলাম, কারণ এখন কিছু বললে সেটা হাঙ্গামায় পরিণত হবে, তাই চুপচাপ থাকাই ভালো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মায়া বারবার আমার দিকে চোখ পাকিয়ে পাকিয়ে দেখছে। তার অহংকার হয়তো ধুলোয় মিশে গেছে এত সময়ে। এদিকে মায়ের ভেতরে যেন জ্বলে পড়ে যাচ্ছে, ভেতরটা ধুপধুপ করে কাঁপছে তার। সেজন্য আফজাল সাহেবের কথা নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। হায় আল্লাহ, এতদিন কতই না বাহাদুরি দেখিয়েছি এই ছেলের সাথে, কতই না অহংকার করেছি তার সামনে। যেখানে সামান্য একটা অস্থির মেয়ে হয়ে এত ভাবমূর্তি নিয়ে চলাফেরা করতাম, সেখানে তার বাহাদুরি আর ভাবমূর্তি কেমন নেয়ার কথা ছিল। যেখানে আমি বাবার বাহাদুরি দেখাতাম, সেখানে তার কেমন বাহাদুরি দেখানোর কথা ছিল। ছেলেটার সাথে করা আচরণগুলো ভাবতেই যেন ভেতরটা কেঁদে উঠল, চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে। এমন কষ্ট হচ্ছে ভেতরে যা বলে বোঝাবার মতো নয়। ছেলেটার সাথে এতটা অন্যায় করার পরেও সে কোনো দিন বড়াই করেনি, যেখানে সে চাইলেই আমায় পায়ের নিচে রেখে পিষে ফেলতে পারত। এমন একটা সাদাসিধা ছেলের সাথে আমি এমন অসৎ আচরণ করে ফেললাম। এমন একটা নরম মনের ছেলের মনে আমি কষ্ট দিয়ে ফেললাম। ও আল্লাহ, এখন কোথায় যাব আমি? আমি তো তাকে ছোট লোক বলে ছেড়ে দিয়েছি, সেখানে সে তো আমার মালিকের রূপ নিল না। ওর কাছে যে করেই হোক মাফ চাইবো আমি। অন্যদিকে প্রিন্সিপাল স্যার আকাশের বাবাকে অনুরোধ করে অতিথি কক্ষে যাওয়ার জন্য। স্যার আপনি প্লিজ অতিথি কক্ষে এসে এসির নিচে বসুন। হ্যাঁ চলুন। আকাশ বাবা তুই থাক, আমি তোর স্যারের সাথে একটু কথা বলে আসি। ওকে। আব্বুর বডিগার্ডগুলো তিনার সাথে কলেজের অতিথি কক্ষে চলে গেল। এদিকে কলেজের সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পাশেই রাফি দাঁড়িয়েছিল, সে আমার থেকে কয়েক হাত দূরে চলে গেল। এই রাফি, কি হয়েছে তোমার? আকাশ, তুমি এত বড় মাপের একজন মানুষের সন্তান, তোমার সাথে কি করে দাঁড়িয়ে থাকি বলো? রাফির কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল, তাই সোজা গিয়ে রাফির হাত চেপে ধরে এক কোনায় নিয়ে গেলাম। রাফি, কি সমস্যা কি তোমার? আকাশ, তুমি অনেক বড় মাপের লোক, তোমার সাথে আমার যায় না, তাই দূরত্ব বজায় রেখেছি। রাফি ঠাটিয়ে থাপ্পড় লাগিয়ে দিব বলে দিলাম। কী সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, আমি কোনোদিন তোমাদের সামনে ওসব নিয়ে বড়াই করেছি? হ্যাঁ, যদি আমার ওসব নিয়ে এত মাথা ব্যথা থাকতো তাহলে আলিশানভাবে চলাফেরা করতাম আর তোমাদের থেকে দূরত্ব বজায় রাখতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমার এমনি থাকতে ভালো লাগে। আকাশ, সত্যি মানুষের মতন মানুষ তুমি। আজকের পর যেন এসব কথা না শুনি। আচ্ছা, আর বলবো না। রাফির সাথে কথা বলছিলাম, পিছন থেকে নাদিয়া এসে আমায় চিমটি কাটলো। শেষমেশ নিজের পরিচয় আর লুকিয়ে রাখতে পারলি না তুই। কি করে রাখবো বলো? কোন শয়তান যে বাবাকে আমার খবর দিয়েছে আল্লাহই জানে। হয়েছে, থাক, এখন আর তেজ দেখিয়ে কোনো ফায়দা নেই, কারণ যা হবার তা হয়ে গেছে। হ্যাঁ সেটাই। আচ্ছা আকাশ, চল ক্যান্টিনে যাই, কারণ আজ তো ক্লাস হওয়ার কোনো নামগন্ধই দেখছি না। হ্যাঁ চলো। রাফি, আমি নাদিয়া মিলে ক্যান্টিনে চলে এলাম। এসে বসে বসে কফি খাচ্ছি। ঠিক সেই সময় মায়ার পুরো গ্যাং ক্যান্টিনে আসলো। তাদের সাথে রিমা নামক মেয়েটাও আছে, যে কিনা আমায় রুমে নিয়ে গিয়ে মেরেছিল। সে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। কি কিছু বলবেন? আকাশ, আসলে সরি, আমি ওই দিন না জেনে তোমার সাথে ওই রকম আচরণ করেছি, যেটা আমার মোটেও করা উচিত হয়নি। হয়েছে জান, আমি কিছু মনে করিনি। আর কিছু বলার আছে কি? আকাশ, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। সেটা লেভেল দেখে করুন। বস্তির ছেলে বলে রুমে নিয়ে গিয়ে গায়ে হাত তুলেছিলেন, সেসব কথা কিন্তু বেশি আগের নয়। সো মুহূর্তের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? আকাশ,
আমি সত্যিই ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে আমি যার সাথে এমন বাজে ব্যবহার করছি সে আসলে একজন অনেক বড় মাপের মানুষ। আমার কৃতকর্মের জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। প্লিজ আমাকে তোমাদের বন্ধুত্বের মধ্যে সামিল করে নাও, প্লিজ। ক্ষমা করা যায়, বাট বন্ধু বানানো যায় না আপনাদের, কারণ সেই কোয়ালিটি আপনাদের মাঝে নেই। সো প্লিজ এই টপিক নিয়ে আর কথা বলবেন না। আকাশের কথা শুনে রিমা মন খারাপ করে চলে গেল। রিমা চলে না যেতেই মায়া এসে হাজির। সে এসে একদম চাপটে পড়ে আকাশের পায়ের মধ্যে। এই কি করছেন কি? আকাশ প্লিজ, তোমার দুটো পায়ে ধরি, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। এই কি বলছেন এসব? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি একজন বস্তির ছেলের পা ধরে মাপ চাইছেন? আকাশ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আর তুমি কোনো বস্তির ছেলে নও, তুমি অনেক বড় মাপের একজন মানুষ। বুঝতে পেরেছেন, এটাই অনেক। এবার প্লিজ এখান থেকে যান। আকাশ প্লিজ মাফ করে দাও না, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আমার তোমাকে চাই, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। হাসি আসছে খুব আমার। আমি ওই দিনটার কথা এখনো ভুলিনি, যেদিন আমি অসুস্থ শরীর নিয়ে আপনার কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছিলাম, আর আপনি তার বদলে আমায় সবার সামনে জুতোর বাড়ি মেরেছেন। শুধু তাই নয়, ছেলে পেলে এনেও আমায় মেরেছেন। সেই দিনের স্মৃতিগুলো আমার মনে কাটার মতন বিঁধে গেছে। সো আপনার সাথে আমার ওসবে জড়াবার ইচ্ছে নেই আর। প্লিজ আপনি চলে যান এখান থেকে। না, আমি এখান থেকে যাব না, আর তোমার পাও ছাড়বো না যত সময় না তুমি আমায় বুকে টেনে নেবে। মায়ার কথা শুনে এবার নাদিয়ার রাগ উঠে গেল। সে উঠে এসে পিছন থেকে এক টান দিয়ে মায়াকে আকাশের কাছ থেকে সরিয়ে দিল। এই বড়লোকের দুলালি প্রেম ভালোবাসায় গিয়ে অন্য কারো থেকে আশা কর। আজকের পর যাতে ওর আশেপাশেও তোকে না দেখি। অনেক কষ্ট দিয়েছিস তুই বেচারাকে। আমি ওর সমস্ত সত্য জানার পরেও চুপ করেছিলাম, কিন্তু এখন আর না। সো রাস্তা মাপ নিজের মতন। তুই তোর যোগ্য মতন কাউকে খুঁজে নে, কারণ তুই ওর যোগ্য না। আর সে যোগ্যতা বলতে তোর মন দেখেছিল, কিন্তু তুই ওকে নিয়ে পুতুল খেলা খেলেছিস। এবার আল্লাহর ওয়াস্তে দূরে যা, না হয় আমার থেকে খারাপ কেউ হবে না। নাদিয়ার কথা শুনে মায়া ফুপিয়ে কান্না করে দেয়। তার সাথে যেন এমনটাই হওয়া উচিত ছিল। অহংকার করার ফল কখনো ভালো হয় না, সেটা যেন আজ মায়া নিজের চোখে প্রমাণ পেয়েছে। এই আকাশ, চল তো এখান থেকে। তুই আর এখানে 1 মিনিটও থাকবি না। আর আজ থেকে তুই মানুষ গুণে চলাফেরা করবি। চলাফেরা করার আগে ভালো করে লেভেলটা দেখে নিবি। এমন 2 টাকার মেয়ের সাথে মিশবি না একদম। নাদিয়া আকাশের হাত ধরে টেনে কলেজের ভেতর নিয়ে যায়। এদিকে আকাশেরও খারাপ লাগছে মায়ার জন্য। মেয়েটার জন্য সত্যি অনেক খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই, কারণ সে আমার সাথে প্রতারণা করেছে। আর প্রতারককে মানুষ ঘৃণা করে, আর আমিও মায়াকে ঘৃণা করি। শুধু তাই নয়, উচ্চ কাতারের ঘৃণা করি মায়াকে। আমি মরে গেলেও ওর সাথে আর কোনো কিছু করা সম্ভব নয়। অন্যদিকে মায়া এখন ক্যান্টিনে বসে ফুপিয়ে কান্না করছে। মায়ার কান্না দেখে ক্যান্টিনের একটা কর্মচারী বলে, ম্যাম, আপনাকে দুটো কথা বলি। আপনি সত্যিই অনেক অহংকারী। আপনার অহংকারের তীব্র বাতাস আমরা এখানে থেকেই উপভোগ করতে পারতাম। আপনার সেই অহংকার আজ আপনাকে ধ্বংস করে দিয়েছে। আমি অশিক্ষিত মূর্খ, বেশি দূর লেখাপড়া করতে পারিনি, তাও আপনাকে একটা কথা বলতে চাই। একটা কথা আছে, আপনি যেমন করবেন প্রকৃতি আপনাকে তেমনটাই ফেরত দিবে। এজন্যই বলে অহংকার করতে নেই। আজ নিজের চোখের সামনে অহংকারের পতন দেখলাম। মায়া কর্মচারীর কথা শুনে আরো জোরে কান্না করে দেয়। না, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আকাশের সাথে। আমার যে করেই হোক আকাশকে চাই, দরকার হয় আমি তার জন্য নিজেকে শেষ করে দিতেও রাজি। মায়া মাটি থেকে উঠে দৌড়ে কলেজের ভেতর ঢুকে যায়। তারপর সোজা আকাশের বাবার কাছে চলে যায়। স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, বলো। স্যার, আমি আকাশকে ভালোবাসি। শুধু ভালো না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর সেও আমাকে ভালোবাসে। আমি চাই তাকে বিয়ে করে তার সাথে সংসার জীবন কাটাতে। মায়ার কথা শুনে আকাশের বাবা থতমত খেয়ে যায়। শুধু তাই নয়, মায়ার বাবাও সাথে দাঁড়িয়ে আছে আকাশের বাবার সেফটির জন্য। তিনিও থতমত খেয়ে যায়, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ আকাশের বাবার সামনে কিছু বলার মতন সাহস করতে পারছেন না তিনি। তুমি কি সত্যিই বলছো এসব? জি, আমি সত্যিই বলছি। আচ্ছা, আমি এই বিষয়ে আকাশের সাথে কথা বলছি। স্যার, আপনি একটু আকাশকে ডেকে আনার ব্যবস্থা করুন। আকাশের বাবার কথা শুনে প্রিন্সিপাল স্যার আকাশকে ডেকে আনতে লোক পাঠায়। আকাশ খবর পেয়ে অতিথি কক্ষে আসে। হ্যাঁ বাবা, বলো। আকাশ, তুই নাকি এই মেয়েকে ভালোবাসিস, আর এই মেয়েও তোকে ভালোবাসে, কথাটা কি সত্য? একদম মিথ্যা। আমি এই মেয়েকে ভালো টালো বাসি না। সো বাবা, তুমি এসবে কান দিও না।
না স্যার, সে মিথ্যে বলছে। আমি জানি সে আমায় ভালোবাসে। মায়া কথা বলছে আর কান্না করছে। মা, আমায় ক্ষমা করো, আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না। কারণ আমার ছেলে আমার জন্য সবসময় সঠিক। তাছাড়া তোমার কথা যদি সত্যিও হয়ে থাকে তাহলেও আমার কিছু করার নেই, কারণ তার জবানবন্দির সাথে তোমার জবানবন্দির মিল পাচ্ছি না। সো মা, ক্ষমা করো আমায়। প্রিন্সিপাল স্যার, চললাম এবার, আমার ছেলের খেয়াল রাখবেন। জি স্যার, অবশ্যই। আকাশের বাবা উঠে চলে গেল। এদিকে মায়া সজোরে চেঁচিয়ে কান্না করছে। আকাশের বাবা রুম ক্রস করতেই মায়া প্রিন্সিপালের সামনে আকাশকে জড়িয়ে ধরে ফেলে। এই আকাশ, প্লিজ এমন করিও না। আমি আমার ভুলের জন্য তো তোমার কাছে মাপ চাইছি। প্লিজ তুমি আমায় এভাবে ফিরিয়ে দিও না। আমি সত্যিই থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি এতদিন তোমার ভালোবাসা উপলব্ধি করতে পারিনি, তার জন্য এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমায় মেনে নাও। তুমি আমায় যেমন বলবে আমি তেমন তেমন করব। আমি তোমার সমস্ত কথা শুনবো, তাও প্লিজ আমায় ছেড়ো না তুমি। মায়ার কর্মকাণ্ড দেখে রাগ উঠে গেল। এক ধাক্কা দিয়ে মায়াকে সরিয়ে দিলাম নিজের কাছ থেকে। আপনার সাথে আমার কোনো কিছুই নেই। সেদিন সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে, যেদিন আপনি আমার অসুস্থ শরীরে কুকুরের মতন পিটিয়েছেন। আমি চাইলে প্রতিবাদ করতে পারতাম, কিন্তু করিনি। সেদিন আমি মুখ বুজে সহ্য করেছি, আর আপনি পাষাণের মতন আচরণ করেছেন। আজ আমার দিন, কিন্তু আমি কোনো প্রতিশোধ নিব না। প্লিজ আপনি আপনার মতন থাকুন। না, আমার তোমাকে চাই। তাতে যদি আমার জীবন চলেও যায় তবেও যাবে। আপনার কোনো মূল্যই নেই আমার কাছে। আপনি মরে গেলেন কি বেঁচে আছেন সেটা দেখার জন্য মরিয়া ভাবটা আমার ভিতর থেকে চলে গেছে। ও কলিজা, প্লিজ এমন করিও না। স্যার প্লিজ, আপনি একটু ওকে বোঝান না। আকাশ, আমি বলি কি, তুমি মেয়েটাকে যদি মেনে নিতে, মানুষ বলতেই তো ভুল। আর মেয়েটা কিভাবে কান্না করছে দেখো। স্যার, ভুল মানুষ একবার করে, কিন্তু সে আমায় হাজারবার জখম করেছে। যেই ভুলের মাফ নাই। আকাশ, আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কষ্ট দূর করে দিব। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। একবার বললাম তো যে আপনার ক্ষমা নাই, আর আমি আপনার সাথে কোনোদিনও ওসব কিছুতে জড়াবো না। সো প্লিজ রাস্তা মাপুন। তুমি যতদিন আমায় ক্ষমা না করবে ততদিন আমি তোমার রাস্তা ছাড়ব না। মেয়েটার কথা শুনে মেজাজ গেল আরও গরম হয়ে। না, এই মেয়ের থেকে দূরে গেলেই আমার মুক্তি মিলবে। স্যার, আমি এই কলেজে আর থাকবো না। আমি ট্রান্সফার হয়ে যাব এখান থেকে। এই কলেজে থাকার আর বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আকাশের কথা শুনে মায়া এবং প্রিন্সিপাল দুজনেই থতমত খেয়ে যায়। প্রিন্সিপাল স্যার আকাশকে বোঝাতে শুরু করে, কিন্তু সে কোনো মতেই এই কলেজে থাকবে না। আকাশ প্লিজ, তুমি আমার কথাটা শোনো। আমি তোমার পিতার মতন। আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এই কলেজে ছাড়িও না। তাহলে এই মেয়েকে আমার আশেপাশেও আসতে বারণ করেন। এই মেয়ে আমাকে বিরক্ত করলে আমি কলেজ ছেড়ে দিব। মায়া, তুমি আজকের পর আকাশে আশেপাশেও যাবে না। আমি চাই না তোমার জন্য সে কলেজ ছাড়ুক। তুমি যদি আজকের পর ওকে বিরক্ত করো তাহলে তোমাকে আমি কলেজ থেকে বের করে দেব। প্রিন্সিপালের কথা শুনে মায়া একদম চুপচাপ হয়ে যায়। তার ভেতরে হাজারো স্রোতের কষ্টের বন্যা বইলেও সে চুপ হয়ে যায়, কারণ আকাশ কলেজ ছেড়ে চলে গেলে তাকে সে চিরতরে হারাবে। স্যার, আমি বাসায় চললাম। আর মায়া, আপনাকে শেষে একটা কথা বলে রাখি। নাদিয়ার বাবা নাদিয়ার সাথে আমাকে বিয়ে দিতে চায়। সো আমি যদি বিয়ে করি নাদিয়াকেই করব। এবার চললাম। আকাশ কলেজ থেকে বের হয়ে যায়। এদিকে আকাশের বলা শেষ কথাটা যেন মায়ার মনে বিশালভাবে আঘাত করে। এবার সে আর থাকতে না পেরে কান্না করতে করতে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়াদের কাছে চলে আসে। আমি অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়ার কাছে চলে আসলাম। তার সাথে রাফিও আছে। তাদের সাথে কথা শেষ করে বাসায় চলে গেলাম। শরীরটা অনেক দুর্বল লাগছে। ভাগ্যিস মাথার ক্ষতটা ঢেকে রেখেছিলাম, না হয়তো বাবার চোখে পড়লে কেয়ামত হয়ে যেত। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। নিত্যদিনের ন্যায় দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাব, কিন্তু শরীর দিচ্ছে না। না, আজ কলেজ যাব না, শরীরটা ভালো ঠেকছে না, তাই বাড়িতেই রয়ে গেলাম। অন্যদিকে নাদিয়া কলেজে যেতেই মায়া নাদিয়াকে ঝাপটে ধরে কান্না করে দেয়। আই মে, কি করছো কি তুমি? হ্যাঁ বোন প্লিজ, আমার জীবনটা তুমি বরবাদ করিও না। আমার আকাশকে চাই। মায়া দেখো, তুমি যেহেতু আমায় বোন ডাকলে তাই তোমার সাথে আর খারাপ আচরণ করলাম না, কিন্তু একটা জিনিস কি জানো, তোমার জীবনটা তুমিই নষ্ট করেছো। তুমি আকাশের সাথে ওসব খারাপ আচরণ না করলে আজ সে তোমার থাকতো। আমি জানি আমি ভুল করেছি, আর আমার ভুলের ক্ষমা আমি না হয় যে কোনোভাবেই কাটিয়ে নিব। কিন্তু সে তো তোমাকে বিয়ে করতে চায়। সে আমায় বলেছে বিয়ে করলে নাকি তোমাকেই করবে। কি? আকাশ এসব কথা বলেছে? হ্যাঁ, সে এসব কথা বলেছে। তোমার বাবা নাকি তার সাথে তোমার বিয়ে দিতে চায়, তাই সে তোমাকেই বিয়ে করবে। মায়া, আকাশ যদি
সত্যি এমনটা বলে থাকে, তাহলে তুমি চিরতরে ওর থেকে সরে যাও। কারণ আমিও মনে মনে তাকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো তাকে মনের কথা বলতে পারিনি। সো প্লিজ ওর থেকে দূরে থাকো। নাদিয়া, কলিজার বোন আমার, প্লিজ তুমি এমনটা করিও না। মায়া, আমি কোনো কিছুই করছি না। সে যদি তোমায় মেনে নেয় তাহলে আমি তোমাদের মাঝেও আসবো না, কিন্তু আমার ভালোবাসা যখন সেধে আমার কাছে এসেছে তখন তা আমি হাতছাড়া করব না। সো প্লিজ নিজের মতন থাকো আর আমাকে আমার মতন থাকতে দাও। নাদিয়ার কথা শুনে বুকের ভেতরটা খলখল করছে মায়ার। তার যেন মরে যেতে ইচ্ছে করছে এখন। সে যেন কোনো মতেই নাদিয়াকে মেনে নিতে পারছে না আকাশের পাশে। আজ তার ভেতরের আর্তনাদ যেন কেউ শুনতে পাচ্ছে না। তার অহংকারী বান্ধবীগুলাও তার সঙ্গতা ছেড়ে দিয়েছে। সে উঠে কলেজ থেকে একটু দূরে একটা পুকুর আছে সেখানে চলে যায়। সেখানে গিয়ে ইচ্ছে মতন কাঁদতে শুরু করে। অন্যদিকে আকাশ অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছে। তখনই তার কাছে একটা ফোন আসে। সে নম্বরটা চেক করে দেখে যে সেটা তার বাবার বডিগার্ডের নাম্বার, যার সাথে তার বরাবরের মতোই কন্ট্যাক্ট রয়েছে। হ্যাঁ নাদিম ভাই বলেন। ভাই আপনি তাড়াতাড়ি হসপিটালে আসেন। স্যারের উপরে ক্রিমিনাল গ্যাংয়ের ছেলেফেলে হামলা করেছে। স্যার অফিসে যাওয়ার সময় অনেক ছেলেফেলে একত্রে স্যারের গাড়ি আটকায় আর গাড়ি ভাঙচুর করতে আরম্ভ করে, যার দরুন স্যারের মাথায় অনেক চোট লেগেছে। ডক্টর বলেছে অসংখ্যজনক ওনার যে কোনো সময় বিপদ ঘটতে পারে। নাদিম ভাইয়ের কথা শুনে ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল। হে আল্লাহ, কি শুনলাম এসব! হে আল্লাহ, কি শুনলাম এসব! খোদার কসম, আমার বাবার যদি কিছু হয় তাহলে এক একটাকে খুঁজে বের করে 70 হাত মাটির নিচে দাফন করে দিব। আকাশ মাহমুদ কি সেটা এখনো কারোর চোখে পড়ে নাই? যেদিন পড়বে সেদিন পালাবার মতন জায়গা খুঁজে পাবে না কেউ। তারপর সেভাবেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হসপিটালে গিয়ে পৌঁছাতে দেখি নাদিয়া সেখানে। নাদিয়াকে দেখেই যেন 1000 ভোল্টের একটা শক খেলাম। নাদিয়া, তুই এখানে কি করে? আর তুই না কলেজে ছিলি? আরে একটু আগেই আসলাম। বাবা একটু আগে আমায় ফোন করে তাড়াতাড়ি বলল কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াতে। তারপর আমি কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াই আর ওনারা আমার সাথে করে এখানে নিয়ে আসে। বলে নাকি তোর বাবার উপরে হামলা হয়েছে, তাই আমি আসার আগেই অনেক কয়টা ফোনও দিয়েছে তাকে, কিন্তু তুই ফোন রিসিভ করিসনি। কি বলিস? তুই আমায় ফোন দিয়েছিস? দাঁড়া দেখি আগে। পকেট থেকে ফোনটা বের করে দেখি সত্যি নাদিয়া আমায় অনেক কয়টা ফোন দিয়েছে, কিন্তু আমি তাড়াহুড়াই আর খেয়াল করিনি। আচ্ছা ছাড় এখন এসব কথা। আগে বাবার কাছে গিয়ে দেখি কি অবস্থা। বাবাকে নাকি ইমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আমার যেন পুরো দুনিয়াদারি ভোগ করে ঘুরছে। ইমার্জেন্সির সামনে যেতেই দেখি মা আর ছোট বোন বসে বসে কান্না করছে। আকাশ, তোর বাবার এমন ক্ষতিটা কে করলো রে? তোর বাবা কার এমন কি ক্ষতি করেছে যে তারা এভাবে হামলা করলো? তারা আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। মা, তুমি টেনশন করিও না, বাবা ঠিক হয়ে যাবেন। আর যারা এমন করেছে তাদের কেয়ামত আমি ঘটিয়ে দিব। তোমার ছেলে ভালো হয়েছে দেখে নিজের পরিবারের উপরে আঘাত সে সহ্য করবে না, সে তার কড়া জবাব দিবে। ওদের কাউকে ছাড়বি না তুই? না মা, ওদের কাউকে আমি ছাড়বো না। মা আর ছোট বোনকে কোনো মতে শান্ত করলাম। অন্যদিকে বাবার এই নিউজ শুনে মিডিয়ার লোক এবং নামিদামি নেতারা ছুটে এসেছে দেখার জন্য। সবাই হতাশ বাবাকে নিয়ে। কিছু সময় পর ডক্টর জানালো যে বাবা ডেঞ্জারের বাহিরে আছে। ডক্টরের কথায় সবার প্রাণ ফিরে আসলো। মা তো খুশিতে জায়নামাজে বসে পড়েছে। সবার মনেই খুশির জোয়ার, কিন্তু আমার ভিতরে আগুন জ্বলছে। কে করেছে বাবার সাথে এমন ধরা কাজ? তাদের পেলে সত্যি কেমন ঘটিয়ে দিব। না, একটু খোঁজ নেওয়া দরকার ক্রিমিনাল গ্যাংয়ের। এই নাদিয়া শোন তো, তুই এদিকের একটু খেয়াল রাখ, আমি একটু কাজে বের হব। আচ্ছা। নাদিয়াকে দায়িত্ব দিয়ে আমি বের হয়ে গেলাম ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ করতে। অন্যদিকে মায়া তো পুরো পাগল হয়ে যাচ্ছে আকাশকে কলেজে দেখতে না পেয়ে। কয়েকদিন হয়ে গেল কিন্তু সে আকাশকে কলেজে দেখছে না। আবার সেই নাদিয়া নামের মেয়েটাও নাই। সে এসে রাফিকে ধরে। এই রাফি, আকাশ কোথায়? আর ওই নাদিয়া নামের মেয়েটাকেও দেখছি না কলেজে। আকাশ আর নাদিয়া আকাশের বাড়ি গেছে বিশেষ এক কাজে। রাফির এমন কথা শুনে মায়ের কলিজা যেন পুরোপুরি শুকিয়ে গেছে। ওরা দুজনে মিলে বাড়ি গিয়েছে, তাও আবার বিশেষ কাজে? না, হয়তো ওরা দুজন কোনো অঘটন ঘটাবে। ওরা হয়তো বিয়ে করে নেবে। না, এটা হতে পারে না। আমার আকাশ আমি বাদে অন্য কাউকে বিয়ে করতে পারে না। তা আমি হতে দিব না। যেভাবেই হোক ওদের বিয়ে আমি আটকাবই। মায়া তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে যায়। তারপর বাসায় এসে জামা কাপড় গুছিয়ে আকাশের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আকাশের বাসায় যেতে তেমন কোনো সমস্যাই হবে না তার, কারণ আফজাল সাহেবের বাসা এক নামেই পরিচিত। কিন্তু মায়ার ভেতরে যেন এক রকমের তুফান বইছে। সে মনে মনে খোদার কাছে প্রার্থনা করছে তাদের যেন বিয়ে না হয়। অন্যদিকে আকাশের বাবাকে বাড়িতে আনা হয়। আগের চেয়ে মোটামুটি সুস্থ তিনি। আকাশ সবসময় বাবার দেখাশোনায় লেগে আছে। অন্যদিকে ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজও চালিয়ে রেখেছে। বাবার শরীরটা পুরোপুরি সুস্থ হলে খেলাটা চরম করে খেলবো।
ক্রিমিনাল গ্যাংয়ের ক্রিমিনাল গিরি চিরতরে বের করে দিব একদম। এভাবে দুপুর হয়ে গেল। দুপুরে খেয়ে দিয়ে নাদিয়া আর আমি বাসার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। নাদিয়ারা আর বাড়িতে যায়নি, কারণ বাবার অবস্থা দেখে নাদিয়ার মা বাবা এবং নাদিয়া সহ এখানে রয়ে গিয়েছে। তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমাদের অনেক আগে থেকেই, তাই তারা রয়ে গিয়েছে। এদিকে আমি আর নাদিয়া কথা বলছিলাম, হঠাৎ এই নিচে গার্ডটা চেঁচামেচি শুরু করলো যে একটা মেয়ে নাকি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। আমি আর নাদিয়া তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি মায়া আমার বাসায়। সে এসে আমার বাসা পুরো মাথায় উঠিয়ে ফেলেছে। এই যে আপনি এখানে কি? হ্যাঁ, তোমাদের বিয়ে আটকাতে এসেছি। মানে কি? মনে হলো তুমি আর নাদিয়া আমায় না বলে বিয়ে করার প্ল্যান করছো, তাই আমি তোমাদের বিয়ে ভাঙতে এসেছি। আমি তোমাদের বিয়ে হতে দিব না, কারণ তুমি শুধু আমার। এই যে সস্তা নেশা করে আসছেন মনে হয়, না ফ্রিতে কেউ নেশা করিয়েছে আপনাকে যে এসে আবল তাবল বকছেন? আবল তাবল না, আমি তোমাদের বিয়ে হতে দিব না। মাথার মেজাজ খারাপ করবেন না, ভালোই ভালোই বলছি। এখান থেকে চলে যান, না হয় খারাপ কিছু ঘটবে। না, আমি যাব না, তোমার যা করার করো। মায়ার কথা শুনে রাগ উঠে গেল। গিয়ে সোজা ওর হাত টেনে ধরে ঘর থেকে বের করে দিলাম। তাকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছে, কিন্তু সে সজোরে দরজা ধাক্কাচ্ছে। এদিকে মা এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে আকাশ? কে এমন দরজায় ধাক্কাচ্ছে? মা এক পাগল, তুমি ছাড়ো তো সব কথা। আচ্ছা দেখি কেন এসেছে সে, আর পাগল হলে দুটো করে খাবার খাইয়ে দিব। আকাশের মা সত্যিই পাগল মনে করে গিয়ে দরজা খুলে দেয়, আর তখনই মায়া আকাশের মাকে চাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আন্টি প্লিজ, আপনি নাদিয়া আর আকাশের বিয়ে দেবেন না। আমি আকাশকে অনেক ভালোবাসি। ওর অন্য কারোর সাথে বিয়ে হলে আমি মরেই যাব। আকাশের আম্মু তো পুরাই অবাক। এই মেয়ে কি সব বলছো তুমি? কার বিয়ে হচ্ছে এখানে? আমার তো কিছুই মাথায় খেলছে না। নাদিয়া আর আকাশের কি বিয়ে হচ্ছে না? না, কারোরই তো বিয়ে হচ্ছে না। আর ওরা তো বাবার অসুখের জন্য বাড়ি এসেছে। কি সত্যি? মিথ্যা বলার কি আছে? আকাশের আম্মুর কথা শুনে মায়ার নাগিন ড্যান্স দিতে ইচ্ছে করতেছে। যাক, তাহলে শুক্রিয়া। কিন্তু তুমি কে? আমার নাম মায়া। আপনার ছেলে আমাকে ভালোবাসে। আমি আপনার ছেলের ভবিষ্যৎ বউ আর আপনার বৌমা। মায়ার মুখ থেকে সব শুনে আকাশের আম্মু বেকুব হয়ে যায়, কিন্তু আকাশের চরম রাগ উঠে যায়। সে সোজা গিয়ে মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে একদম ঘরের বাইরে দিয়ে আসে। এই শোন, তোর মতন মেয়ে আমার যোগ্য না। আজকের পর যেন তোকে আমার সামনে আর না দেখি। যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে আজকের পর আর চোখের সামনে আসবি না। আর গার্ড দ্বিতীয়বার যেন এই মেয়ে বাড়িতে আসতে না পারে, সেই দিকে খেয়াল রাখবেন সকলেই। আকাশ মায়াকে ঘর থেকে বের করে দিয়ে বাসায় আসে। কি রে আকাশ, তুই মেয়েটার সাথে অমন করলি কেন? মা, মেয়েটা তোমার ছেলের জীবনে সবচাইতে বড় কাটা। সে তোমার ছেলেকে পুরো ছন্নছড়া করে দিয়েছিল। এই মেয়ে বিশাল আকৃতির অহংকারী, তাই তাকে শিক্ষা দিলাম। ওর মতন মেয়ের কোনো জায়গা নাই এখানে। বাবা কারোর সাথে এমন করতে নাই, সে যত অন্যায় করুক না কেন। মা, সে শুধু অন্যায় নয়, সে আমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। আমার সাথে সে ভয়ঙ্কর আচরণ করেছে। সেই আচরণ কারোর সাথে করলে মারাই যেত। আমি তো তাও সহ্য করে আছি। আচ্ছা মা, বাদ দাও এখন ওর কথা। বাবা কি করছে? তোর বাবাকে শুইয়ে দিয়ে আমি ফ্রেশ হতে যাচ্ছি। আচ্ছা যাও, আম্মু চলে গেল। আমি আর নাদিয়া আবারও ছাদে চলে গেলাম। আকাশ, আমার মনে হয় কি মায়া তোকে সত্যি অনেক ভালোবাসে। সে হয়তো না বুঝে অমন ভুল করে ফেলেছে। নাদিয়া, মায়ার বিষয় নিয়ে আর একটা কথা বললেও তোর সাথে আমি কথা বলা অফ করে দিব। আর শুনে রাখ একটা কথা, তোর বাবা চেয়েছিল তোর সাথে যেন আমার বিয়ে হয়। সো আমি তোর বাবার ইচ্ছাই পূরণ করব। আর এখন তোর প্রতি ফোকাস করব। আকাশের কথা শুনে নাদিয়ার ভেতর যেন খুশির জোয়ার বইছে, কিন্তু সেটা সে আকাশকে বুঝতে দিল না। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছে। এভাবেই আরো কয়টা দিন কেটে গেল। আকাশের বাবা পুরোপুরি সুস্থ এখন। আকাশ এখন পুরোপুরি কাজে নামবে খেলার জন্য। তবে আর একটা কথা, মায়া এর পরে আর কোনো ধরনের সমস্যাই করেনি। এদিকে আকাশ ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ নিয়ে জানতে পারে তারা আকাশের বর্তমান শহরেই থাকে। সেখানে আকাশ লেখাপড়া করে। আকাশ নাদিয়াকে নিয়ে সেই শহরে চলে যায়, তারপর ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ করতে থাকে। এদিকে আবার কলেজেও কন্টিনিউ করে। তবে একটা জিনিস সে লক্ষ্য করে যে মায়াকে সে অনেকদিন ধরে কলেজে দেখছে না। ধুর, যাই হবে হোক, মায়াকে দিয়ে আমার আর কোনো কাজ নেই, কারণ সে একটা অহংকারী মেয়ে। আমি এখন থেকে নাদিয়ার উপরে ফোকাস করব। সো তাই করলাম, নাদিয়ার উপরে ফোকাস করলাম। ধীরে ধীরে নাদিয়ার উপরে আসক্ত হয়ে গেলাম। বেশ ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে। আরও একদিন সকালবেলায় কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই একজন ফোন দিয়ে ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য দিল। ভাই, ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য পেয়ে গেছি। তারা এমনি এমনি আপনার বাবার উপর হামলা করেনি, তাদেরকে কেউ হামলা করতে টাকা দিয়েছে। আর আমি তার তথ্য বের করছি।
কে সে? আমি আপনাকে ছবি মেইল করছি। আচ্ছা, মেইল আসার অপেক্ষা করছি। কিছু সময়ের মধ্যেই মেইলটা চলে আসলো। আমি মেইলটা ওপেন করতেই একটা ছবি চোখের সামনে ভেসে উঠলো। ছবিটা দেখে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে আমার। কারণ ছবির মানুষটা আর কেউ নয়, সে হলো নাদিয়ার বাবা। তার মানে নাদিয়ার পরিবার এই সমস্ত চক্র পাকিয়েছে বাবাকে মারার জন্য। আমার যেন নিজের চোখকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে নাদিয়ার বাবাকে এসব কিছুর পিছনে দেখতে পেয়ে। শরীর পুরো গিরগির করে কাঁপছে। যেই মানুষটাকে এতটা বিশ্বাস করে আমার পরিবার, সেই মানুষটাই শেষমেশ কালপিট বের হলো। না, আজ আর কলেজে যাব না। আজ সারাদিন নাদিয়ার বাবার খোঁজ বের করব। কেন সে এমন করলো? যেমন ভাবো তেমন কাজ। কলেজে না গিয়ে নাদিয়ার বাবার খোঁজ বের করতে চলে গেলাম। এদিকে নাদিয়া ফোনের উপরে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আমার বিন্দু পরিমাণ ইচ্ছে করছে না ওর সাথে কথা বলতে, কারণ তার পুরো পরিবার হয়তো এসবের সাথে যুক্ত আছে। তাই আর সেই দিকে ভ্রুক্ষেপ না করে নাদিয়ার বাবার আসল উদ্দেশ্য কী সে সব কিছুর খোঁজ করতে করতে দুপুর হয়ে গেল, কিন্তু কোনো কিছুই হাতে লাগলো না। কারণ মানুষের মনের রহস্য কখনোই বের করা সম্ভব নয়। তাই বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে আসতেই দেখি নাদিয়া আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে, তোকে সারাদিন কয়বার ফোন দিয়েছি, হ্যাঁ? তুই আমার ফোনই উঠাচ্ছিস না। আমার কতটা টেনশন হচ্ছিল জানিস তুই, বেয়াদব। নাদিয়ার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ তাকে তো আমি ইগনোর করেছি, তাই তার টেনশন করাই স্বাভাবিক। তবে সত্যি কি টেনশন করেছে সে, নাকি এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে কে জানে। কিরে, কথা বলছিস না কেন? নাদিয়া প্লিজ বাসায় চলে যা, আমার মন মেজাজ ভালো নেই। আমি তোর সাথে পরে কথা বলবো। না, আমি বাড়ি যাব না। আর কি হয়েছে বলতো তোর? বিশ্বাস কর, আমি খুব টেনশন হচ্ছে আমার। নাদিয়া প্লিজ, এখন কোনো কিছু নিয়ে ফোর্স করিস না, এমনিতেই মাথা বিগড়ে আছে। নাদিয়া আর কোনো কিছু জিজ্ঞেস করে না। সে চুপচাপ গিয়ে আকাশকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। নাদিয়া তুই বাড়ি চলে যা না প্লিজ। আকাশ, আমি তো তোকে আর কোনো কিছু নিয়ে ফোর্স করছি না, তাও কেন এভাবে তাড়িয়ে দিচ্ছিস? কেমন দোষ করেছি আমি? নাদিয়া আমি জানি না তুই কি করেছিস, তবে আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। সো প্লিজ তুই বাড়ি যা আর আমাকে একা থাকতে দে। আকাশ, মানে কি বলছিস? নাদিয়া তোকে বলেছি বাড়ি যেতে। আচ্ছা যাচ্ছি। আর শোন, কোথা থেকে এসেছিস তুই তা আমি জানি না, তবে তোকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। প্লিজ ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিস। নাদিয়া চলে গেল। এদিকে আমার পুরো মাথা হ্যাং হয়ে আছে। দুনিয়াটাই আসলে স্বার্থপর দিয়ে পরিপূর্ণ। এই স্বার্থপরের দুনিয়ায় কাউকে বিশ্বাস করা কঠিন। তারপর আমি বাসায় ঢুকে গেলাম। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর নিত্যদিনের ন্যায় বিছানায় গা এলিয়ে দিয়েছি, কিন্তু আজ কেন জানি ঘুম আসছে না। নাদিয়ার বাবার শয়তানি রূপটা খালি সামনে ভেসে আসছে। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমের সময় পেরিয়ে গেল। বিকেলবেলা বিছানা ছেড়ে উঠে গেলাম, কি করবো ভেবে পাচ্ছি না। আমি কি সোজা গিয়ে নাদিয়ার বাবাকে মেরে মাটির নিচে দাফন করে দিব, নাকি আরও একটু যাচাই বাছাই করব? কারণ তার বাবা কি এসবের সাথে একা জড়িত নাকি তার সাথে পুরো পরিবার জড়িত, সেটা আগে শিওর হওয়া দরকার। এসব নিয়ে ভাবতে ভাবতে দিনটাও পার হয়ে গেল। পরের দিন সকালবেলায় উঠে কলেজে চলে গেলাম। হাজারটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে। ক্লাসের দিকে কোনোভাবেই ফোকাস করতে পারছি না। তাও কোনো মতে ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষ করে নিজের মতন চলে আসতে ধরলাম, তখনই পিছন থেকে নাদিয়ার ডাক দিল। এই আকাশ, কি হয়েছে তোর? তুই মনে হয় আমাকে ইগনোর করছিস। আরে না, আসলে কিছু কারণে আপসেট আমি। কি কারণে বল আমায়। আর তার আগে চল একটা জায়গায় বসি দুজন। নাদিয়া আর আমি একটা জায়গায় বসলাম। হ্যাঁ বল, কি কারণে আপসেট তুই? নাদিয়া আসলে বাবার উপরে যারা হামলা করেছে তারা নাকি আমাদের খুব কাছের মানুষ, তাই সেটা কে হতে পারে সেসব ভেবে আপসেট। নাদিয়াকে মিথ্যা বললাম, কারণ তাকে এখন আর বাবার কথা বলা যাবে না। আকাশের কথা শুনে নাদিয়া চমকে ওঠে। তার জন্য গলার পানি শুকিয়ে গেছে পুরো। আকাশ, কাছের মানুষ বলতে কারা? সেটা সময় হলে জানতে পারবি, এখন এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলিস না। আচ্ছা যা, এই বিষয়ে আর কিছুই বলবো না। নাদিয়ার সাথে এমনি বসে বসে নর্মালভাবে কথা বলছিলাম, তখনই হুট করে একটা জায়গায় চোখ আটকে গেল আমার। মায়া গাড়ি নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আমাদের দুজনকে দেখছে। সে আমাদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, মনে হয় যেন কোনো কিছু বলতে চাই সে আমাকে। কিন্তু একটা জিনিস, সে কলেজে কেন আসে না? দূর যা হবে হোক, আমার তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি নাদিয়ার সাথে কথা বলায় ফোকাস করলাম, আর সে কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো আকাশ? আমি মায়ের দিকে তাকাতেই ভিতরটা ছ্যাদ করে উঠল, কারণ মেয়েটা কাঁদছিল আর তার চোখের নিচে বড় বড় কয়েকটা কালো স্পট। মেয়েটা চেহারার অবস্থা দেখে আর খারাপ আচরণ করতে পারলাম না। জি আলহামদুলিল্লাহ, আপনি? যেমনটা রেখে গিয়েছিলে। আচ্ছা, আমি কি তোমার পাশে বসতে পারি? সত্যি এটা শেষ বসা হবে। খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? আজ শেষ বসা মানে? না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমার শেষ বসা বলতে পারো। সেটা সময় দেখতে পাবে। হয়তো এরপর আর কোনো দিন তোমার চোখের সামনে দেখবে না আমায়।